আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, স্কুল অফ এক্সেলেন্সের হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আমাদের একেবারে প্রথম অধ্যায় যেটি রয়েছে হিসাব বিজ্ঞান পরিচিতির ক্লাসে তোমাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ক্লাসে মূলত আমরা হিসাব বিজ্ঞান পরিচিতি নিয়ে একেবারে শুরু থেকে শুরু করব এবং এই শুরু থেকে একেবারে অ্যাডভান্স পর্যন্ত আলোচনা করব। এই চ্যাপ্টারে যা যা আছে, হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের ইতিহাস, হিসাব খাত, আধুনিক পদ্ধতিতে হিসাব বিজ্ঞান আমরা কিভাবে করি, সনাতন পদ্ধতিতে কিভাবে করি এবং বিবরণী ছক নিয়ে যেসব আলোচনাগুলো রয়েছে সেগুলো আলোচনা করব। এবং এই আলোচনার পাশাপাশি তোমাদের সবগুলো টপিক ক্লিয়ার হয়ে যাওয়ার পর আমরা এমসিকিউ আলোচনা করব, এই অধ্যায় সংশ্লিষ্ট বিগত বছরের বোর্ড এমসিকিউগুলো, এবং পাশাপাশি তোমাদেরকে দুইটি সৃজনশীল সলভ করে দেখাবো কিভাবে এই অধ্যায় থেকে তোমরা অ্যান্সার করবা। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা ক্লাসটি করছো, আজকের ক্লাসটি যারা করছো, আশা করি তোমাদের এই অধ্যায় সম্পর্কে আর কোনো কনফিউশন থাকবে না। এবং তোমাদের কাছে অনুরোধ থাকবে, তোমরা যারা ক্লাসটি করছো, তোমাদের সহপাঠী যারা রয়েছে, তোমাদের বন্ধু যারা রয়েছে, তোমরা যারা একই ব্যাচমেট রয়েছো, একাদশ দ্বাদশ এবং এইচএসসি পরীক্ষার্থী যারা রয়েছে, প্রত্যেকেই কিন্তু এই ক্লাসটি করে একেবারে তোমাদের এই অধ্যায়টি ক্লিয়ার করতে পারবা। তো তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদের সাথে একটু কষ্ট করে তোমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও, যেন তোমার পাশাপাশি তোমার বন্ধুদের একটু উপকার হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই তোমাদের অনুরোধ করে, তোমাদের এই ক্লাসটি শেয়ার করার অনুরোধ করে আমরা আজকের ক্লাসটি শুরু করছি। আমরা প্রথমেই দেখো হিসাব বিজ্ঞান পরিচিতি দিয়ে শুরু করছি। তো আমাদেরকে প্রথমে জানতে হবে হিসাব বিজ্ঞান কি, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য কি। তো দেখো, বলছে হিসাব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞানকে আমরা কি বলতে পারি? একটি তথ্য ব্যবস্থা নামে অভিহিত করতে পারি, যার মাধ্যমে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত ও লিপিবদ্ধ করা হয়। তাহলে দেখো, সর্বপ্রথম আমরা কি করি? আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করি, এরপরে লিপিবদ্ধ করি। তাহলে দেখো, আমাদের সংজ্ঞার মধ্যে কিন্তু হিসাব বিজ্ঞানের কাজগুলো চলে আসছে। যে আমাদের প্রথম কাজ হচ্ছে ঘটনা থেকে কি আর্থিক ঘটনা বা লেনদেন শনাক্ত করা। আর্থিক ঘটনা বলতে আমরা লেনদেনকে বোঝাচ্ছি। তো এগুলো শনাক্ত করার পর যেগুলো লেনদেন সেগুলো লিপিবদ্ধ করা এবং আর্থিক প্রতিবেদন প্রস্তুত সহ বিভিন্ন ধরনের বিশ্লেষণ ও ব্যাখ্যা প্রদানের মাধ্যমে সংশ্লিষ্ট পক্ষসমূহের নিকট তথ্য সরবরাহ করা। কাদের নিকট? সংশ্লিষ্ট পক্ষসমূহ। সংশ্লিষ্ট পক্ষ কারা আছে? সংশ্লিষ্ট পক্ষ বলতে অভ্যন্তরীণ পক্ষ হতে পারে, বাহ্যিক পক্ষ হতে পারে। তো এই দুটি পক্ষের নিকট মূলত আমরা তথ্য সরবরাহ করি। এটা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের যে সংজ্ঞা রয়েছে সেটি। অর্থাৎ হিসাব বিজ্ঞানকে আমরা বলতে পারি একটি তথ্য ব্যবস্থা, যার মাধ্যমে আমরা একেবারে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করা, সেগুলো লিপিবদ্ধ করা, আর্থিক প্রতিবেদন যেগুলো রয়েছে বা আর্থিক বিবরণী যেগুলো রয়েছে সেগুলো তৈরি করে যথাযথ যে ব্যবহারকারী রয়েছে তাদের নিকট উপস্থাপন বা তথ্য সরবরাহ করাই হচ্ছে হিসাব বিজ্ঞানের কাজ। এখন এই হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা নামে অভিহিত করা হয়। হিসাব বিজ্ঞানকে কি বলা হয়? ব্যবসায়ের ভাষা। অর্থাৎ ব্যবসায় সম্পর্কে তুমি যাবতীয় জ্ঞান, ব্যবসায় সম্পর্কে যা জানা প্রয়োজন সেগুলো তুমি কোথা থেকে পাবা? হিসাব বিজ্ঞান থেকে পাবা। অর্থাৎ হিসাব বিজ্ঞানের জ্ঞান যদি তোমার থাকে তাহলে তুমি ব্যবসায়ের ভাষা বুঝতে পারবা। ব্যবসায় কি বলতে যাচ্ছে, প্রফিট হচ্ছে নাকি লস হচ্ছে, ক্ষতি হচ্ছে নাকি লাভ হচ্ছে, আর্থিক আর্থিক অবস্থা কেমন, সম্পদ দায় মালিকানা সত্ত্বের অবস্থা কেমন, এই সবই আমরা ব্যবসায়ের ভাষা বা হিসাব বিজ্ঞানের মাধ্যমে জেনে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, হিসাব বিজ্ঞান হচ্ছে একটি প্রক্রিয়া। হিসাব বিজ্ঞান একটি কি? প্রক্রিয়া। তো প্রক্রিয়া আমরা সেইটাকেই বলবো যার একাধিক ধাপ থাকবে। প্রক্রিয়া আমরা কাকে বলবো? এই যে প্রক্রিয়া, যে বিষয়টি দেখছো এখানে, প্রক্রিয়া আমরা সেইটাকেই বলবো যার একাধিক ধাপ রয়েছে, অর্থাৎ একাধিক ধাপ অতিক্রম করতে হয়। দেখো, হিসাব বিজ্ঞান একটি প্রক্রিয়া যার শুরুটা হয় মূলত লেনদেন শনাক্তকরণ থেকে। কোথা থেকে শুরু হয়? লেনদেন শনাক্তকরণ থেকে। অর্থাৎ ঘটনা এবং লেনদেনের পার্থক্য করে লেনদেন কোনগুলো সেগুলো ঘটনা থেকে শনাক্ত করাই হচ্ছে শুরুর কাজ। তারপরে লেনদেন লিপিবদ্ধকরণ, এরপরের যে কাজটা, প্রক্রিয়ার যে দ্বিতীয় ধাপ রয়েছে সেটা হচ্ছে লেনদেন লিপিবদ্ধ করা। তো লিপিবদ্ধ কাজের মধ্যে আবার আমরা তিনটি শ্রেণীতে ভাগ করেছি লিপিবদ্ধকরণকে। একটা হচ্ছে লেনদেন বিশ্লেষণ করা, আরেকটি হচ্ছে জাবেদাভুক্তকরণ করা, এবং তারপরে হচ্ছে খতিয়ানে স্থানান্তর করা। তো এই প্রক্রিয়ার দ্বিতীয় ধাপে আমাদের লেনদেন লিপিবদ্ধকরণ ছিল, এবং লিপিবদ্ধকরণের আবার তিনটি ধাপ দেখছি। একটি হচ্ছে লেনদেন বিশ্লেষণ, একটি জাবেদাভুক্তকরণ এবং আরেকটি হচ্ছে খতিয়ানে স্থানান্তর। এবং সর্বশেষ যে কাজ এই প্রক্রিয়ার, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার সর্বশেষ যে কাজটি রয়েছে সেটি হচ্ছে তথ্য সরবরাহ করা। এখন তথ্য সরবরাহ আমরা কিসের মাধ্যমে করি? আর্থিক বিবরণীর মাধ্যমে করি। কিসের মাধ্যমে করি? আর্থিক বিবরণীর মাধ্যমে আমরা বিভিন্ন পক্ষের নিকট তথ্য সরবরাহ করি। আর্থিক যে বিবরণী রয়েছে, আর্থিক যে বিবরণী সমূহ রয়েছে সেগুলোর মাধ্যমে। তাহলে আমাদের এই যে লেনদেন শনাক্ত করা শুরু হয় কিসের মাধ্যমে? ঘটনা থেকে আসে হচ্ছে লেনদেন। কিস থেকে? ঘটনা থেকে। ঘটনা থেকে যেগুলো আর্থিক বা অর্থ সম্পর্কিত সেগুলোকে আমরা বলি লেনদেন। তো ঘটনা থেকে আমরা মূলত লেনদেন শনাক্ত করি, তারপরে সেগুলো লিপিবদ্ধ করি। লিপিবদ্ধকরণের ধাপ তিনটি: লেনদেন বিশ্লেষণ, জাবেদাভুক্তকরণ এবং খতিয়ানে স্থানান্তর। খুবই গুরুত্বপূর্ণ ধাপ লেনদেন লিপিবদ্ধকরণ, কারণ তোমাদের অনেক সময় এমসিকিউতে প্রশ্ন আসবে যে নিচের কোনটি লিপিবদ্ধকরণের ধাপ, নিচের কোনটি লিপিবদ্ধকরণের ধাপ নয়। তখন কিন্তু এই স্লাইড থেকে তোমরা যদি এই স্লাইডটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু অ্যান্সার করতে পারবা।
এরপরে আমরা যদি যাই প্রক্রিয়া শেষ করে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্যকে আমরা দুইটা প্রধান ক্যাটাগরিতে ভাগ করতে পারি। একটি হচ্ছে প্রাথমিক উদ্দেশ্য, একটি কি প্রাথমিক উদ্দেশ্য, একটি হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। প্রথম যেটি রয়েছে সেটি প্রাথমিক উদ্দেশ্য। তো প্রাথমিক উদ্দেশ্য কি দেখো, আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে যথাযথভাবে হিসাবের বইতে লিপিবদ্ধ করা। তাহলে আর্থিক ঘটনাসমূহ শনাক্ত করে কি করা, লিপিবদ্ধ করা, যথাযথ বইসমূহে লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের প্রাথমিক উদ্দেশ্য। এরপর আমরা যদি মুখ্য বা প্রধান উদ্দেশ্যে যাই, মুখ্য অথবা হচ্ছে কোন উদ্দেশ্য, প্রধান উদ্দেশ্য। মুখ্য বা প্রধান উদ্দেশ্য হচ্ছে সংশ্লিষ্ট পক্ষসমূহকে সিদ্ধান্ত গ্রহণের জন্য প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। তাহলে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য, কাদেরকে, সংশ্লিষ্ট পক্ষসমূহকে। আর প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে আর্থিক ঘটনাসমূহ থেকে কি যথাযথভাবে লেনদেনগুলো শনাক্ত করে যথাযথ বইতে লিপিবদ্ধ করা হচ্ছে আমাদের প্রাথমিক উদ্দেশ্য। অর্থাৎ প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে ঘটনা থেকে লেনদেন চিহ্নিত করে সেগুলো লিপিবদ্ধ করা। আর মাধ্যমিক এবং প্রধান উদ্দেশ্য বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের কি, প্রধান বা মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমাদের প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা। এগুলো তোমাদের এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম অধ্যায় একটু থিওরিটিক্যাল কথাবার্তা আছে, এগুলো আমাদের ভালোভাবে পড়তে হবে। কোন তথ্যগুলো তোমাদের পড়তে হবে সেগুলো কিন্তু আমি আমাদের এই স্লাইডগুলোতে দিয়ে দিয়েছি। এবার দেখো হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ, হিসাব বিজ্ঞানের উৎপত্তি ও ক্রমবিকাশ। তো হিসাব বিজ্ঞানের এই উৎপত্তি ও ক্রমবিকাশকে আমরা চারটি যুগে ভাগ করতে পারি। কয়টি যুগে ভাগ করতে পারি? চারটি যুগ। একটি হচ্ছে আদি যুগ বা উন্মেষ যুগ। এই আদি যুগ বা উন্মেষ যুগের মধ্যে আমরা আবার কয়েকটি যুগ পাচ্ছি। একটি হচ্ছে প্রস্তর যুগ, প্রাচীন যুগ, বিনিময় যুগ এবং মুদ্রা যুগ। তো এই মুদ্রার পরে আমরা চলে যাব আমাদের যে দ্বিতীয় যুগ রয়েছে, সেটিতে দ্বিতীয় যুগকে আমরা বলছি প্রাক বিশ্লেষণ পর্ব। দ্বিতীয় যুগকে আমরা কি বলি? প্রাক বিশ্লেষণ পর্ব। এবং তৃতীয় যে যুগ রয়েছে সেটিকে আমরা বলি বিশ্লেষণ পর্ব। এবং সর্বশেষ যে যুগটি আছে সেটি হচ্ছে আধুনিক যুগ। তো এই আধুনিক যুগের ভিত্তিটা মূলত শুরু হয় কবে থেকে সেটি আমাদেরকে জানতে হবে। সর্বশেষ যে যুগটা সেটা হচ্ছে আধুনিক পর্ব বা বর্তমান যুগ। এই যুগটার ভিত্তি কোথা থেকে শুরু হয়, বা এই যুগের পূর্বে তৃতীয় যুগটা কত পর্যন্ত ছিল। এই বর্তমান যুগটা শুরু হয় মূলত 1494 সাল থেকে। কত থেকে? 1494 সাল থেকে। লুকা প্যাসিওলের একটি বই ছিল, তোমাদের সবারই মুখস্থ থাকার কথা, সেই বিষয়টি আমরা এখন পড়বো। তো দেখো বলছে হিসাব বিজ্ঞানের প্রারম্ভিক ইতিহাস। আমরা যদি এই ধাপগুলো দেখার পর আমরা যখন এই যে বর্তমান যুগে আসলাম, তখন থেকে দেখো আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হলো দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ এই যে 1494 সাল থেকে যে আধুনিক যুগ আসলো, এই যুগটার ভিত্তি হচ্ছে কি দুতরফা দাখিলা পদ্ধতি। অর্থাৎ আধুনিক যুগের ভিত্তি হলো ভিত্তি কি দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি, এটার ইংরেজি কি? এটার ইংরেজি হচ্ছে ডাবল এন্ট্রি সিস্টেম। এটার ইংরেজি কি? ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম। ডাবল এন্ট্রি সিস্টেম। তো এটা হচ্ছে আমাদের দুতরফা দাখিলা পদ্ধতির ভিত্তি, যেটাকে আমরা ডাবল এন্ট্রি সিস্টেম বা দুতরফা দাখিলা পদ্ধতি বলি, যেটা হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের কি ভিত্তি। আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে এই দুতরফা দাখিলা পদ্ধতি। তো এই দুতরফা দাখিলা পদ্ধতিটি মূলত একটি গ্রন্থ রয়েছে আমাদের, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। এটা মূলত হচ্ছে আমাদের যে লুকা প্যাসিওলি ছিল হিসাব বিজ্ঞানের জনক, আধুনিক হিসাব বিজ্ঞানের জনক নামে আমরা যাকে অভিহিত করি, তিনি কিন্তু এই বইটি লিখেছিলেন, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। তো এই জন্য আমরা তাকে কি বলি? হিসাব বিজ্ঞানের জনক। হিসাব বিজ্ঞানের জনক বলে থাকি কাকে? হিসাব বিজ্ঞানের জনক বলি আমরা লুকা দি প্যাসিওলিকে। কাকে? লুকা দি প্যাসিওলি। লুকা দি প্যাসিওলিকে। তো এই লুকা দি প্যাসিওলের নামটাও তোমরা একটু মুখস্থ করবা, এবং ইংরেজি যে স্পেলিং রয়েছে এগুলো একটু দেখবা, অনেক সময় এমসিকিউতে চলে আসে। এবং এই বইয়ের নামটা স্পেলিং সহ একটু পড়তে হবে, কষ্ট করে স্পেলিং সহ পড়তে হবে, সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা। তো এই বিষয়গুলো তোমরা একটু দেখবা, খুবই গুরুত্বপূর্ণ, আমাদের এমসিকিউ এর জন্য অনেকবার এসেছে এই কথাগুলো। আধুনিক হিসাব বিজ্ঞানের জনক লুকা প্যাসিওলি। তিনি কোথাকার নাগরিক ছিল? ইতালির নাগরিক ছিল। ইতালির। তাহলে আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম কোথায়? ইতালিতে হচ্ছে আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম। আধুনিক হিসাব বিজ্ঞানের জন্ম কোথায়? ইতালিতে। এরপরে দেখো দুতরফা দাখিলা পদ্ধতি। তো এই যে আমাদের যে আধুনিক যুগের যে ভিত্তি দুতরফা দাখিলা পদ্ধতি, সেটি উদ্ভাবন করে ফেললেন লুকা প্যাসিওলি। এরপরে আমরা দুতরফা দাখিলা পদ্ধতি নিয়ে জানবো। প্রতিটি আর্থিক ঘটনার বা লেনদেনের প্রভাব বিশ্লেষণ করে দুই পক্ষ, অর্থাৎ কমপক্ষে দুটি থাকতে হবে, এর বেশিও থাকতে পারে, অর্থাৎ একের অধিক পক্ষ থাকতে হবে, দুতরফা দাখিলা পদ্ধতির মূল কথাই হচ্ছে প্রত্যেকটা লেনদেনের কমপক্ষে দুইটি পক্ষ থাকবে। তো এই যে দুইটি পক্ষ থাকবে, এইভাবে লিপিবদ্ধ করার পদ্ধতিকে আমরা বলি দুতরফা দাখিলা পদ্ধতি। এই পদ্ধতিকে আমরা কি বলি? দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে প্রতিটি আর্থিক ঘটনার বা লেনদেনের প্রভাব বিশ্লেষণ করে সর্বনিম্ন দুইটি পক্ষ থাকবে। সর্বনিম্ন
কয়টি পক্ষ থাকবে? দুইটি পক্ষ থাকবে, এর বেশিও থাকতে পারে, যেটিকে আমরা বলছি ডাবল এন্ট্রি সিস্টেমের মূল কথা। দুতরফা দাখিলা পদ্ধতি হিসাব বিজ্ঞানের একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। হিসাব বিজ্ঞানের একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি কোনটা? দুতরফা দাখিলা পদ্ধতি। একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি হচ্ছে এই দুতরফা দাখিলা পদ্ধতি। দুতরফা দাখিলা পদ্ধতি হচ্ছে আমাদের একমাত্র গ্রহণযোগ্য পদ্ধতি। এরপরে যদি যাই আধুনিক যুগে হিসাব বিজ্ঞানের শাখা, আধুনিক যুগে হিসাব বিজ্ঞানে আমরা কি কি শাখায় বিস্তৃত করতে পারি বা কি কি শাখায় বিভক্ত করতে পারি সেই বিষয়গুলো একটু দেখো। তো অনেক হিসাববিদদের মতে এই আধুনিক হিসাব বিজ্ঞানের শাখা, প্রধান শাখা হচ্ছে তিনটি। কয়টি শাখা? তিনটি প্রধান শাখা। একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, একটি কি আর্থিক হিসাব বিজ্ঞান, যার ইংরেজি হচ্ছে ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। এরপর দেখতে পাচ্ছ দুইয়ে দেখতে পাচ্ছ ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা বলছি ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং বা ম্যানেজেরিয়াল অ্যাকাউন্টিং। তারপর দেখতে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, যেটাকে আমরা বলি কস্ট অ্যাকাউন্টিং। কি বলি? কস্ট অ্যাকাউন্টিং। তো এই তিনটা ভাগে ভাগ করেছে অনেক হিসাববিদ। তো আমরা যেটাকে তথ্য সরবরাহ বলি, আমরা মূলত তথ্য সরবরাহ করি বাহ্যিক পক্ষকে, মূলত বাহ্যিক পক্ষকে তথ্য সরবরাহ করি, সেজন্য আমাদের আর্থিক হিসাব বিজ্ঞান প্রয়োজন হয়, যেটাকে আমরা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং বলি। এটি মূলত বাহ্যিক পক্ষকে, কাদেরকে তথ্য সরবরাহ করে? বাহ্যিক পক্ষকে, বাহ্যিক যে পক্ষ সমূহ রয়েছে তাদেরকে তথ্য সরবরাহ করে। আর এই যে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, এটা ব্যবস্থাপকদের জন্য, যারা উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান কস্ট অ্যাকাউন্ট হচ্ছে উৎপাদন ব্যবস্থাপকদের জন্য। তো এই দুটি হচ্ছে মূলত আমাদের অভ্যন্তরীণ যে পক্ষ রয়েছে, অভ্যন্তরীণ যে পক্ষ রয়েছে তাদের জন্য, অভ্যন্তরীণ যে পক্ষ রয়েছে, পক্ষ সমূহ রয়েছে তাদের জন্য, পক্ষ সমূহ রয়েছে তাদের জন্য। তো এই দুইটা মেজর ক্যাটাগরিতে আমরা তিনটা মেজর ক্যাটাগরি দেখলাম। আবার কিছু কিছু হিসাববিদ বলে যে হিসাব বিজ্ঞানের প্রধান শাখা হচ্ছে দুইটি। কয়টি শাখা? প্রধান শাখা দুইটি। একটি হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান, আরেকটি হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো এইখানে দেখলাম তিনটা, তার মানে এই উৎপাদনকে অনেক হিসাববিদ কি করে? এই ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের মধ্যে নিয়ে আসে, কারণ উৎপাদন ব্যবস্থাপক তো একজন ব্যবস্থাপক, উৎপাদন ব্যবস্থাপকও একজন ব্যবস্থাপক। তো তার এই উৎপাদন ব্যয় বা কস্ট অ্যাকাউন্টিং এর আমরা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞানের একটা শাখা বলতে পারি। এই জন্য অনেককে এই দুইটা ক্যাটাগরিকে ভাগ করেছে, এক আর্থিক হিসাব বিজ্ঞান, দুই হচ্ছে ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান, আর উৎপাদন হিসাব বিজ্ঞান এটা হচ্ছে এটার একটা ক্যাটাগরি। তো এইভাবে আমরা দুইটা শ্রেণীতে ভাগ করতে পারি, আর্থিক এবং হচ্ছে ব্যবস্থাপনা। এবং এই ব্যবস্থাপনার মধ্যেই কস্ট অ্যাকাউন্টিং বা কস্ট অ্যাকাউন্টিং যেটি দেখছো তোমরা, কস্ট অ্যাকাউন্টিং বা হচ্ছে উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান সেটি রয়েছে। তো হিসাব বিজ্ঞানকে আমরা তথ্য ব্যবস্থা বলি। এখানে একটা নোট আছে ছোট্ট, এটা তোমাদেরকে আগেও পড়িয়েছি। তো এই ছিল আমাদের হিসাব বিজ্ঞানের, আধুনিককালে হিসাব বিজ্ঞানের তিনটি বা দুইটি শাখা। এরপরে যদি আমরা যাই হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী কারা, এই যে আমরা দুই ধরনের প্রধান ক্যাটাগরিতে দুইটা দেখলাম বা তিনটা দেখলাম, এবং এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, দেখো এই দুইটা কিন্তু অভ্যন্তরীণ পক্ষের জন্য, এবং উপরেরটা হচ্ছে আমাদের কাদের জন্য? বাহ্যিক পক্ষের জন্য। তো এই যে বাহ্যিক পক্ষ কারা আর অভ্যন্তরীণ পক্ষ কারা খুবই গুরুত্বপূর্ণ আমাদের এমসিকিউর জন্য, এগুলো জানতে হবে। প্রায়শই তোমাদের প্রশ্ন আসে বোর্ড এমসিকিউতে যে নিচের কোনটি হিসাব বিজ্ঞানের বাহ্যিক পক্ষ, নিচের কোনটি হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ। এরা মূলত তথ্য ব্যবহারকারী। তো অভ্যন্তরীণ তথ্যের ব্যবহারকারী কারা? দেখো মালিক, এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে কারা? মালিক। এরপরে দেখো যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, যৌথ মূলধনীর কোম্পানির ক্ষেত্রে হচ্ছে বিনিয়োগকারীরা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। বিনিয়োগকারী যারা রয়েছে তারা হচ্ছে কোম্পানির বাহ্যিক ব্যবহারকারী। কিন্তু এক মালিকানা ব্যবসায়ের ক্ষেত্রে মালিকরা অভ্যন্তরীণ ব্যবহারকারী, যেহেতু অংশীদারগণ হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। এর কারণ কি? এর কারণ হচ্ছে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসায়ের কি আলাদা কোনো পৃথক সত্তা নেই, আলাদা কোনো পৃথক বা কৃত্রিম ব্যক্তি সত্তা নেই। ব্যবসায় এবং মালিক একই, ব্যবসায় এবং মালিক একই, এজন্য এখানের মালিকরা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষ। আর যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে কি পরিচালনা পর্ষদ আলাদা, মালিক আলাদা। মালিক বলতে শেয়ার হোল্ডার যারা রয়েছে, যারা বিনিয়োগকারী রয়েছে তারা আলাদা। এজন্য আমরা যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে শেয়ার হোল্ডার বা সম্ভাব্য বিনিয়োগকারী যারা রয়েছে তারা হচ্ছে কি সম্ভাব্য শেয়ার হোল্ডার বা সম্ভাব্য বিনিয়োগকারী যারা রয়েছে তারা হচ্ছে কি বহিস্থ ব্যবহারকারী। এবার দেখো কর্মকর্তাগণ, কর্মকর্তা বা অফিসাররা হচ্ছে অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর সম্ভাব্য অংশীদার, সম্ভাব্য অংশীদার কেন বাহ্যিক ব্যবহারকারী? এর কারণ হচ্ছে তিনি এখনো অংশীদার হয়নি, অর্থাৎ ব্যবসায়ের পার্ট হয়নি। তিনি ততক্ষণই বাহ্যিক ব্যবস্থাপক থাকবেন যতক্ষণ তিনি ব্যবসায়ের বাইরে থাকবেন। যখন তিনি অংশীদার হয়ে যাবেন তখন তিনি কিন্তু এই অভ্যন্তরীণ ক্যাটাগরিতে চলে আসবে। কর্মকর্তারা অভ্যন্তরীণ, কিন্তু কর্মচারীদের আমরা বলবো বহিস্থ ব্যবহারকারী। এরপর দেখো অন্তঃনিরীক্ষক বা ইন্টারনাল অডিটর, যারা প্রতিষ্ঠানের অভ্যন্তরে অডিট করে, অর্থাৎ আমাদের যে হিসাব রক্ষণ ব্যবস্থা রয়েছে বা হিসাব বিজ্ঞান ব্যবস্থা রয়েছে এতে কোনো ত্রুটি আছে কিনা এগুলো যারা আইডেন্টিফাই করে তারা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর যারা বাহ্যিক বা এক্সটার্নাল অডিটর রয়েছে, শুধু অডিটর বা হচ্ছে এক্সটার্নাল অডিটর, শুধু অডিটর বা হচ্ছে যদি তোমরা বলো অডিটর এক্সটার্নাল, এই দুইটাই কিন্তু কি বাহ্যিক,
বাহ্যিক ব্যবহারকারী। এরপর হচ্ছে ব্যবস্থাপনা পরিচালক, প্রতিষ্ঠানে যারা ব্যবস্থাপনা রয়েছে তারা অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী। সরকারের কর কর্তৃপক্ষ হচ্ছে কি বাহ্যিক ব্যবহারকারী। অন্যান্য পরিচালকগণও হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। সরকার এবং বিভিন্ন নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। প্রধান নির্বাহী কর্মকর্তা বা সিইও বা চিফ এক্সিকিউটিভ অফিসার অবশ্যই আমাদের অভ্যন্তরীণ। শ্রমিক সংঘ হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। দেখো আমরা এখানে হিসাব বিজ্ঞানে পড়তেছি তথ্যের ব্যবহারকারী। তোমরা অনেক সময় ম্যানেজমেন্টের সাথে এলোমেলো করে ফেলো। ম্যানেজমেন্টে বা ব্যবসায় সংগঠনে তোমরা অভ্যন্তরীণ পরিবেশের পক্ষ পড়েছো, বাহ্যিক পরিবেশের পক্ষ পড়েছো, সেখানে শ্রমিকদেরকে দেখেছো তোমরা অভ্যন্তরীণ পক্ষ। কিন্তু এখানে কিন্তু আমরা কোনো পক্ষ পড়তেছি না, এখানে আমরা ব্যবস্থাপনার কোনো পক্ষ পড়তেছি না, এখানে আমরা পড়তেছি হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী, হিসাব বিজ্ঞানের তথ্যের ব্যবহারকারী। তো এই তথ্যের ব্যবহারকারী এবং হচ্ছে পক্ষের মধ্যে পার্থক্য আছে। তো তথ্যের ব্যবহারকারী যারা রয়েছে পরিবেশের পক্ষের সাথে আমরা যেটা ব্যবস্থাপনায় পড়ি সেটা পরিবেশের পক্ষ ছিল। তো পরিবেশের পক্ষ এবং অভ্যন্তরীণ ব্যবহারকারী এই দুইটার বিষয়ের মধ্যে পার্থক্য আছে। শ্রমিক সংঘ কখনোই প্রতিষ্ঠানের আমাদের যে হিসাব বিজ্ঞান আছে তার অভ্যন্তরীণ কেউ নয়, এজন্য আমরা এখানে বাহ্যিক বলবো। এখানে কি বলবো? বাহ্যিক বলবো। কিন্তু তোমরা যখন ব্যবসায় সংগঠনে চলে যাবা তখন বলবা শ্রমিকরা হচ্ছে কি প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশের পক্ষ। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর দেখো মহাব্যবস্থাপক বা জিএম বা জেনারেল ম্যানেজার হচ্ছে কি অভ্যন্তরীণ ব্যবহারকারী। ব্যাংক বা ব্যাংকারগণ প্রতিষ্ঠানের কেউ না, তারা হচ্ছে ঋণ দেয় বা হচ্ছে আমাদের তাদের সাথে ব্যবসায়িক লেনদেন থাকে বা হচ্ছে ঋণ আদান প্রদানের সম্পর্ক থাকে, তারা হচ্ছে সবসময় বাহ্যিক ব্যবহারকারী। আরো কয়েকটি রয়েছে দেখো বিক্রয় বা বিপণন ব্যবস্থাপক। ব্যবস্থাপক মানেই অভ্যন্তরীণ, এখানে বিক্রয় হোক, মানব হোক বা গুদাম ব্যবস্থাপক হোক, সবই হচ্ছে ব্যবস্থাপক থাকলেই তারা কি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। আর বহিস্তর ক্ষেত্রে দেখছো যারা সরবরাহ করে আমাদেরকে, যারা পাওনাদার রয়েছে, যারা গ্রাহকগণ, ক্রেতাগণ বা দেনাদারগণ, প্রতিযোগীগণ। এরপর দেখো অন্যান্য ব্যবস্থাপক, আমি তোমাদেরকে বলছি ব্যবস্থাপক থাকলেই সেটা অভ্যন্তরীণ ব্যবহারকারী। এরপর দেখো অর্থনৈতিক পরিকল্পনাকারী হচ্ছে আমাদের শুধু পরিকল্পনা দিয়ে চলে যান, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। সুপারভাইজার বা পরিদর্শকগণ হচ্ছে আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণদের অনেক সময় পরামর্শের জন্য রাখা হয়, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী তথ্যের। এরপর দেখো বা হচ্ছে অনেক সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ রিসার্চ করতে বিভিন্ন তথ্য সংগ্রহ করে, তারা হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। এরপর দেখো ট্রেজারার বা কোষাধ্যক্ষ বা যিনি হচ্ছে ক্যাশ ম্যানেজার রয়েছেন তিনি আমাদের অভ্যন্তরীণ ব্যবহারকারী। অনুসন্ধানকারী বা গবেষকগণ, মাত্রই বলছিলাম যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছাত্ররা হচ্ছে গবেষণার কাজে অনেক তথ্য সংগ্রহ করে, তো তারা হচ্ছে সবসময় আমাদের বাহ্যিক ব্যবহারকারী। এবার প্রধান হিসাব রক্ষক অবশ্যই অভ্যন্তরীণ ব্যবহারকারী। যে কোনো ব্যক্তি বা সাধারণ জনগণ হচ্ছে বাহ্যিক ব্যবহারকারী। আশা করি তোমরা বুঝতে পেরেছো অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারীর পার্থক্য কোনগুলো। এরপরে হচ্ছে আমরা হিসাব বিজ্ঞান তথ্যের ব্যবহারকারী পড়ছিলাম। হিসাব বিজ্ঞানের মৌলিক রূপ হলো আর্থিক হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের মৌলিক রূপ আমরা দেখো এতক্ষণ হিসাব বিজ্ঞানের যে তিনটা শাখা পড়লাম বা কারো কারো মতে দুইটি শাখা, আর্থিক আর ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান। তো এই যে ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং বা হচ্ছে উৎপাদন হিসাব বিজ্ঞান, এই দুইটা হচ্ছে অভ্যন্তরীণ পক্ষের জন্য, আর বাহ্যিকটা আমরা বলেছি আর্থিক হিসাব বিজ্ঞান। তো এই মৌলিক রূপ হিসাব বিজ্ঞানের মৌলিক রূপটাই হচ্ছে আর্থিক হিসাব বিজ্ঞান বা ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং। আর্থিক হিসাব বিজ্ঞান বা কি ফিনান্সিয়াল অ্যাকাউন্টিং, এটি প্রধানত বহিস্থ ব্যবহারকারীদের জন্য নিকট তথ্য সম্পর্ক। আমি একটু আগেই তোমাদেরকে লিখে দিয়েছিলাম, এই যে এখানে দেখো এই যে আর্থিক হিসাব বিজ্ঞান হচ্ছে কাদেরকে? বহিস্থ বা বাহ্যিক পক্ষকে তথ্য সরবরাহ করে। আর এই দুইটা ব্যবস্থাপনা হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞান হচ্ছে অভ্যন্তরীণ পক্ষকে তথ্য সরবরাহ করে। সেই কথাগুলোই বলছে এখানে, বহিস্থ ব্যবহারকারীদের নিকট তথ্য সরবরাহের উদ্দেশ্য নিয়ে কাজ করে। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান এবং উৎপাদন বা হিসাব বিজ্ঞান শুধু অভ্যন্তরীণ ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করে। এটাও তোমাদের পূর্বের স্লাইডে আমি লিখে দিয়েছি। ব্যবস্থাপকীয় হিসাব বিজ্ঞান বা ম্যানেজারিয়াল অ্যাকাউন্টিং এবং উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, উৎপাদন ব্যয় হিসাব বিজ্ঞান, এই দুইটা শুধুমাত্র কাদের তথ্য সরবরাহ করে? অভ্যন্তরীণ যে ব্যবহারকারী বা রয়েছে তথ্যের, তাদেরকে তথ্য সরবরাহ করে। এরপরে দেখো লেনদেন। তো আমাদের এই যে আর্থিক ঘটনা থেকে লেনদেন আমরা আইডেন্টিফাই করতে পারা এবং তারপরে লিপিবদ্ধকরণের যে ধাপ আসা, সেইখানে আমরা চলে এসেছি। এখন লেনদেন নিয়ে আমরা আলোচনা করব। তো লেনদেনের ক্ষেত্রে কোনটি ঘটছে একটু দেখো তোমরা। লেনদেন, ট্রানজেকশন, লেনদেনের ইংরেজি হচ্ছে ট্রানজেকশন। হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট হলো, হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট বলছি, কি বলছি? ইনপুট হচ্ছে আমাদের লেনদেন। মূল উপাদান বা ইনপুট কি? লেনদেন। মূল উপাদান বা ইনপুট হচ্ছে লেনদেন। লেনদেনের বৈশিষ্ট্য রয়েছে। তো এই লেনদেনের আবিধানিক শব্দ রয়েছে, আবিধানিক অর্থ রয়েছে। আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান করা। লেনদেনের আবিধানিক অর্থ কি? আদান প্রদান, আদান প্রদান, আদান প্রদান। লেনদেনের আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান।
এরপর দেখো লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে অর্থের মূল্যে পরিমাপযোগ্যতা, অর্থাৎ সেটা লেনদেন হতে গেলে অবশ্যই তোমাকে অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হতে হবে। সেই ঘটনাকে আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। এখন এই যে আর্থিক অবস্থা মানে কি, আর্থিক অবস্থা অবস্থা আমরা পরিমাপ করি হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীর মাধ্যমে। কিসের মাধ্যমে? আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে আমরা উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিটও বলি। কি বলি? স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন, উদ্বৃত্তপত্র বা ব্যালেন্স শিট। তো এই ব্যালেন্স শিটের একটা সংক্ষিপ্ত রূপ আছে, যেটাকে আমরা বলি এ ইকুয়াল টু এল প্লাস ও ই। এ ইকুয়াল টু কি? এল প্লাস ওই। তাহলে এই আর্থিক অবস্থার সংক্ষিপ্ত রূপ হচ্ছে এই এল প্লাস ওই। এটা হচ্ছে সংক্ষিপ্ত রূপ। এটা কি? সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ। সংক্ষিপ্ত রূপ কি? এ ইকুয়াল টু এল প্লাস ওই, অর্থাৎ এ ইকুয়াল টু এল প্লাস ওইকে প্রভাবিত করতে হবে ওই ঘটনা দ্বারা। কমপক্ষে দুইটি পক্ষ জড়িত থাকতে হবে, এর বেশিও থাকতে পারে। প্রামাণ্য দলিল থাকা। প্রামাণ্য দলিল কি হতে পারে বলো তো? চালান, ক্যাশ মেমো, ভাউচার। চালান, ক্যাশ মেমো, ক্যাশ মেমো, ভাউচার। চালান, ক্যাশ মেমো, ভাউচার, ভাউচার। এগুলো কি? এগুলো হচ্ছে প্রামাণ্য দলিল। এগুলো হচ্ছে প্রামাণ্য দলিল। এগুলো হচ্ছে প্রামাণ্য দলিল। এগুলোকে আমরা কি বলি? প্রামাণ্য দলিল বলি। এই যে চালান, ক্যাশ মেমো, ভাউচার, এগুলো হচ্ছে আমাদের প্রামাণ্য দলিল, অর্থাৎ লেনদেনের বিপক্ষে প্রামাণ্য দলিল হিসেবে ব্যবহৃত হয়। এরপরে দেখো লেনদেনের শ্রেণী বিভাগ। লেনদেনকে আমরা বিভিন্নভাবে ক্যাটাগরাইজ করতে পারি। তো এই ক্যাটাগরির আন্ডারে বা শ্রেণী বিভাগ করতে পারি। তো এই শ্রেণী বিভাগের আন্ডারে দেখো প্রথমটা রয়েছে উদ্দেশ্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উদ্দেশ্যের ভিত্তিতে। কিসের ভিত্তিতে? উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন দেখো তিন প্রকার। উদ্দেশ্যের ভিত্তিতে লেনদেন কয় প্রকার? তিন প্রকার। উদ্দেশ্যের ভিত্তিতে হচ্ছে তিন প্রকার। তিন প্রকার। প্রথমটা হচ্ছে ব্যবসায়িক লেনদেন, অব্যবসায়িক লেনদেন, ব্যক্তিগত লেনদেন। তো ব্যবসায়ের স্বার্থে যে লেনদেনগুলো করা হয় সেগুলোই ব্যবসায়িক লেনদেন। অব্যবসায়িক অর্থাৎ ব্যবসায়ের বাইরে যে লেনদেনগুলো করি সেগুলো হচ্ছে অব্যবসায়িক লেনদেন। আর ব্যক্তিগত লেনদেন বলতে আমাদের নিজেদের যে একান্ত ব্যক্তিগত যে লেনদেনগুলো রয়েছে। তো এই তিনটি হচ্ছে উদ্দেশ্যের ভিত্তিতে। এবার দেখো প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে। প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে আমাদের লেনদেন হচ্ছে দুই প্রকার। একটি হচ্ছে বহি লেনদেন, অর্থাৎ প্রতিষ্ঠানের বাইরে, তো হয়তো দেনাদারের সাথে বা সরবরাহকারীদের পরিশোধ বা প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায়, এগুলো হচ্ছে বহি লেনদেন। অন্ত লেনদেন। অন্ত লেনদেন বলতে আমরা যে ধরো মূলধন আনয়ন করা, মালিক মূলধন দিল, এগুলোকে আমরা বলি আন্ত লেনদেন। এগুলোকে আমরা কি বলি? আন্ত লেনদেন। তো এগুলো হচ্ছে প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে। এবার দেখো অর্থ আদান প্রদানের ভিত্তিতে। অর্থ আদান প্রদানের ভিত্তিতে আমরা ভাগ করতে পারি নগদ লেনদেন, অনগদ লেনদেন, বকেয়া লেনদেন। তাহলে নগদ লেনদেন কোনগুলো? যেগুলো হচ্ছে কি সরাসরি নগদে পরিশোধ করা হয় বা প্রাপ্তি ঘটে। অনগদ লেনদেনগুলো কি? যেগুলো হচ্ছে নগদে করা হয় না। যেগুলো কি নগদে করা হয় না, যেমন হচ্ছে প্রাপ্ত বার্তা। যেমন কি? প্রাপ্ত বার্তা, প্রাপ্ত বার্তা। তাহলে আমি বার্তা পাইলাম, ডিসকাউন্ট পাইলাম, অর্থাৎ আমার যে প্রদেয় হিসাব ছিল তারা আমাকে কিছু ছাড় দিল, কিন্তু সেখানে কি নগদ অর্থের কোনো আদান প্রদান হয়েছে? হয়নি। তো এটা হচ্ছে প্রাপ্ত বার্তা অথবা প্রদত্ত বার্তা, অর্থাৎ আমি কাউকে ছাড় দিলাম, প্রদত্ত বার্তা। তো এই দুইটাকে আমরা একসাথে বলতে পারি নগদ বার্তা। নগদ বার্তা বলা হয়। এখন এই নগদ মানে হচ্ছে যে নগদে লেনদেন হয়েছে এমন না। এই নগদ বার্তা মানে হচ্ছে নগদে লেনদেন হয়েছে এমন না। তোমরা অনেকেই ঘোলায় ফেলো হচ্ছে নগদ বার্তা কি। নগদ বার্তাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাপ্ত বার্তা, একটা প্রদত্ত বার্তা। এই নগদ বার্তা হচ্ছে অনগদ লেনদেন। নগদ বার্তা কি? অনগদ লেনদেন। একটু কনফিউশন আসতে পারে যে নগদ বার্তা কিন্তু অনগদ লেনদেন হয় কেমনে? নগদ বার্তা আমরা সেটাকে বলি যেই বার্তা হচ্ছে কারবারি বার্তা নয়, বরং যেটা কি আমাদের লেনদেন, আমাদের যে প্রাপ্য হিসাব এবং প্রদেয় হিসাব থেকে আমরা প্রাপ্ত হই, অর্থাৎ প্রদেয় হিসাব বা পাওনাদারকে পরিশোধের সময় যে ছাড়টা পাই সেটাই প্রাপ্ত বার্তা। তাহলে এইটার কখনোই নগদে হতে পারে না। তার প্রদত্ত বার্তা হচ্ছে কি? যখন আমরা কারো কাছ থেকে অর্থ আদায় করি কোনো প্রাপ্য হিসাবের কাছ থেকে, তখন তাকে যে ছাড়টা দিই সেটাই প্রদত্ত বার্তা। এখন এখানে নগদ বার্তা বা ডিসকাউন্ট বলতে যেটাকে বোঝানো হচ্ছে সেটা হচ্ছে তুমি যে ডিসকাউন্টটা তোমার পাওনাদার থেকে পাওনাদারকে পরিশোধের সময় পাও বা হচ্ছে দেনাদারের কাছ থেকে আদায় করার সময় পাও, এই জন্য এটার নাম নগদ। তার মানে এটা যে ক্যাশে হয়েছে এমন না। তো এই জন্য এটাকে আমরা বলি অনগদ লেনদেন। এই বিষয়টা একটু বুঝতে হবে, ঠিক আছে? আর নগদ লেনদেন বলতে আমরা বুঝতে পারি এরকম যে নগদে পণ্য ক্রয়। কি হতে পারে? নগদে পণ্য ক্রয়। এরপর দেখো বকেয়া লেনদেন, যেমন ধারে বা বাকিতে লেনদেন। বকেয়া লেনদেন বলে আমরা দুইটাকে বুঝি, একটা হচ্ছে ধারে বা বাকিতে লেনদেন। তাহলে বাকিতে ক্রয়, বাকিতে ক্রয়, বাকিতে বিক্রয়, এগুলো হচ্ছে আমাদের বকেয়া লেনদেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই কনফিউশনের জায়গাটা তোমরা ভালো করে বুঝবা যে নগদ বার্তা মানে প্রাপ্ত বার্তা এবং প্রদত্ত বার্তা, এবং এইটা হচ্ছে অনগদ লেনদেন। এটা কি? অনগদ লেনদেন। এরপরে দেখো দৃশ্যমানতার ভিত্তিতে। দৃশ্যমানতার ভিত্তিতে লেনদেন হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে দৃশ্যমান লেনদেন
আর এটা হচ্ছে অদৃশ্যমান লেনদেন। এখন দৃশ্যমান লেনদেন কি কি? দৃশ্যমান লেনদেন কি কি? যেগুলো আমরা দেখতে পাই, যেমন নগদে আসবাবপত্র ক্রয়, নগদে আসবাবপত্র ক্রয়, এখানে আসবাবপত্র দেখতে পাই, আমরা নগদও দেখতে পাই, নগদে আসবাবপত্র ক্রয়। এরপর দেখো অদৃশ্যমান লেনদেন কি হইতে পারে? অদৃশ্যমান লেনদেন হতে পারে যে অবচয়, কি হতে পারে? অবচয়। তারপরে যে কোনো ধরনের সঞ্চিতি, এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে অনগদ লেনদেন। তাহলে অবচয় একটি হচ্ছে অনগদ লেনদেন। তাহলে অবচয় দেখা যায় না, দীর্ঘদিন ব্যবহার ফলে যে ক্ষয় হয় এটা আমরা দেখতে পাই না সচরাচর। তো এটা হচ্ছে আমাদের অদৃশ্যমান লেনদেন। এরপরে আমরা যে ভাগগুলো করেছিলাম এগুলো এতক্ষণ তোমাদেরকে আমি বিস্তারিত বুঝালাম, একসাথে একটা স্লাইডে দিয়ে দিয়েছি যেন তোমরা সবগুলো আবার একটু রিভাইজ করতে পারো। উদ্দেশ্যের ভিত্তিতে 3 প্রকার, সেগুলো কি কি। তারপরে দেখো প্রাতিষ্ঠানিক সম্পর্কের ভিত্তিতে 2 প্রকার, সেই 2টা কি কি এগুলো একটু পড়বা। দৃশ্যমানতার ভিত্তিতে কি কি, অর্থ আদান প্রদানের ভিত্তিতে কি কি, তো এগুলো আমি সবই বিস্তারিত তোমাদেরকে পূর্বে স্লাইডগুলোতে দিয়েছি, সেগুলো একটু পড়বা এবং পাশাপাশি এগুলো আবার একটু রিভিশন করবা একসাথে যেন বুঝতে পারো। এবং আমি তোমাদেরকে এই লেনদেনের যে শ্রেণীবিভাগ রয়েছে এগুলোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়তে পারবো, প্রত্যেকটার সাথে একটা করে এক্সাম্পল, প্রত্যেকটার সাথে কি একটা করে এক্সাম্পল। এটার একটা এক্সাম্পল তোমরা নিজেরা লিখবা, এটার এক্সাম্পল আমি কয়েকটা এক্সাম্পল তোমাদেরকে দিয়েছি, এই প্রত্যেকটার এক্সাম্পল লিখবা তোমরা। বই লেনদেনের এক্সাম্পল লিখবা 2টা, বই লেনদেনের এক্সাম্পল লিখবা 2টা। তাহলে তোমাদের একটা কাজ দিলাম, আমি তোমাদের একটা এক্সারসাইজ দিলাম যে এইখানে যতগুলো লেনদেন দেখতে পাচ্ছ আমি তো তোমাদেরকে কয়েকটি দিয়েছি এক্সাম্পল, সেই এক্সাম্পলগুলো বাদে প্রত্যেকটা 2টা করে এক্সাম্পল লিখবা। কি করবা? খাতায় 2টা করে এক্সাম্পল লিখবা, এটা তোমাদের এক্সারসাইজ। এই প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে 2টি করে এক্সাম্পল লিখতে হবে। প্রত্যেকটি লেনদেনের ক্ষেত্রে কি 2টি করে এক্সাম্পল লিখবা, এক্সাম্পল লিখবা, এক্সাম্পল লিখতে হবে, খাতায় লিখবা, লিখতে হবে, না হলে কিন্তু এগুলো ক্লিয়ার হবে না, এগুলো তোমরা বুঝবা না। একটু বই খাতা ঘাটাঘাটি করো, একটু বই পড়ো, একটু বইটা মেলাও, যে তুমি যদি নিজে থেকে না বের করতে পারো, আমি তো লিখে দিয়েছি এরকম অসংখ্য লেনদেন রয়েছে, তুমি যদি নিজে থেকে না বের করতে পারো বইটা একটু খোলো, সেখান থেকে একটু সহায়তা নাও, নিয়ে একটু লেখো, লিখে আমাদের যে গ্রুপ রয়েছে সেখানে জমা দাও। তো প্রিয় শিক্ষার্থীরা এই কাজগুলো করতে হবে। এখন পরীক্ষার সময় আছে আর মাত্র 50 দিন, এসএসসি 26 যারা আছো, যারা 27 আছো তাদের অনেকটা সময় রয়েছে, 28-এ তো আরও বেশি সময় রয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা 26-এর আছো, তো তাদের কাজ হবে প্রতিদিন এই ক্লাসগুলো করা এবং ক্লাসের পাশাপাশি যে কাজগুলো দিই এগুলো গ্রুপে সাবমিট করা, প্লাস তোমরা এই ক্লাস করার পর আরও যে কনফিউশন রয়েছে সেগুলো আনার জন্য, যদি কোনো কনফিউশন থাকে সেগুলো সলভ করে নেওয়া, পাশাপাশি হচ্ছে তোমরা কয়েকটা এক্সারসাইজ আরও বেশি নিজ থেকে করা, সেগুলো করতে গিয়ে কোনো কনফিউশন হয় কিনা সেগুলো আমাদেরকে জানানো, এই কাজগুলো করতে হবে। হাতে সময় কম আছে এর মানে আমি পড়বো না এমন না, পড়লে তোমার কনফিউশনগুলো দূর হবে, না পড়লে কিন্তু কখনোই দূর হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা ক্লাসটি করছো তাদেরকে আবারও অনুরোধ করছি, তোমাদের যারা সহপাঠী রয়েছে, তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে ক্লাসটি শেয়ার করে দাও, যাতে তোমাদের সাথে সাথে তারাও কিছুটা শিখতে পারে, তারাও তোমাদের মতো ভালো রেজাল্ট করতে পারে, তোমাদের সবারই ভালো রেজাল্ট হোক সেটাই আমাদের প্রত্যাশা। তো এরপর দেখো অর্থ আদান প্রদানের ভিত্তিতে এই 3টার ক্ষেত্রে তোমরা 6টা লেনদেন লিখবা, দৃশ্যমানের ক্ষেত্রে 2টা লিখবা, অদৃশ্যমানের ক্ষেত্রে 2টা লিখবা। এভাবে মোট কয়টা হয়? 3 আর 2 5, 5 আর 10টা, 10টার ভিতরে 20টা লেনদেন লিখবা, একেবারে সহজ কাজ। এরপর দেখো এগুলো তোমাদের এমসিকিউতে খুবই হেল্পফুল হবে। এরপর দেখো হিসাবে যখন আমরা আসছি, হিসাবের ইংরেজি হচ্ছে অ্যাকাউন্ট, হিসাবের ইংরেজি কি? অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্টের ক্ষেত্রে কি হয়? লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীকে হিসাব বলে। লেনদেনের শ্রেণীবদ্ধ ও সংক্ষিপ্ত বিবরণীতে কি বলে? সংক্ষিপ্ত বিবরণীকে বলে হিসাব। যে বইতে বা ফাইলে হিসাব সংরক্ষণ করা হয় তাকে খতিয়ান বলা হয়। তাহলে দেখো খতিয়ান হচ্ছে অনেকগুলো হিসাবের যোগফল। খতিয়ান কি? এই যে খতিয়ান হচ্ছে অনেকগুলো হিসাবের একসাথে সম্মিলিত রূপ। তাহলে দেখো আমরা যেমন নগদান হিসাব করি, কি করি? নগদান হিসাব করতে পারি। কি হিসাব করতে পারি? নগদান হিসাব। তারপরে কি করতে পারি? ব্যাংক হিসাব করি, মূলধন হিসাব করি, এরকম যা যা হয় আমাদের, বেতন হিসাব করি, আমরা মজুরি হিসাব করি। তো এই যে হিসাবগুলো আমরা করি, এই হিসাবগুলো সবগুলো আলাদা আলাদা করে কি একটা হিসাব, প্রত্যেকটা আলাদা আলাদা করে হচ্ছে একটা হিসাব, প্রত্যেকটা আলাদা আলাদা করে একটা হচ্ছে হিসাব, নগদান হিসাব, ব্যাংক হিসাব, মূলধন হিসাব, বেতন হিসাব। যখন সবগুলোকে একটা বইয়ের অন্তর্ভুক্ত করি তখন সেটাকে আমরা কি বলি? খতিয়ান বলি। সেটাকে আমরা কি বলি? খতিয়ান বা লেজার বলি। কি বলি? খতিয়ান অথবা লেজার, ইংরেজি হচ্ছে লেজার। এবং লেজার আসছে কোথা থেকে? লেজারের বাংলা হচ্ছে তাক। লেজার হচ্ছে ইংরেজি শব্দ, তারপরে লেজারের বাংলা হচ্ছে তাক। ফরাসি ভাষার শব্দ তাক থেকে এসেছিল লেজার।
তো এই খতিয়ান আসছে আমাদের সবগুলো হিসাবে সম্মিলিত রূপ করে। যে বইতে বা ফাইলে হিসাব সংরক্ষণ করা হয় তাকে আমরা খতিয়ান বলি। তাহলে অর্থাৎ হিসাব সমূহের গ্রুপ বা সংগ্রহশালাকে বলে খতিয়ান। আশা করি বুঝতে পেরেছো। এরপরে হিসাবের যদি তোমরা নমুনা ছক দেখতে চাও তাহলে এক্ষেত্রে দুই ধরনের ছক আমরা দেখতে পাই। একটা হচ্ছে টি বা সনাতন ছক, একটা হচ্ছে টি হিসাব বা হচ্ছে সনাতন ছক। এই যে টি ছক বা হচ্ছে সনাতন ছক, এটাকে আমরা কি নামে রাখতে পারি? টি ছক বা সনাতন ছক। এখানে লেখা ছিল সনাতন বা সাধারণ বা টি ছকের নমুনা, অর্থাৎ সনাতন, সাধারণ বা টি ছক বলতে পারি, যেটাতে 8টা কলাম থাকে। কয়টি কলাম থাকে? টি ছকে কয়টি কলাম থাকে? 8টি কলাম থাকে। টি ছকে কলাম থাকে 8টি, অর্থাৎ উভয় পাশে আমরা মাঝখান থেকে ভাগ করে নিই এবং উভয় পাশে 4টি 4টি, এখানে 4টি, এখানে 4টি, মোট 8টি কলাম থাকে। মোট কয়টি কলাম থাকে? 8টি কলাম থাকে। তারিখ বিবরণ, সূত্র বা জাবেদা পৃষ্ঠা, টাকা। তারিখ বিবরণ, সূত্র বা জাবেদা পৃষ্ঠা, টাকা, এরকম 8টি কলাম থাকে টি ছকে। এরপরে দেখো আধুনিক যে ছক রয়েছে, যেটাকে আমরা চলমান জের ছকও বলতে পারি। তো দেখো আধুনিক হিসাব বিজ্ঞানে একটি বিকল্প ছক বা 3 কলাম ছক ব্যবহার করা হয়। কয় কলাম ছক? 3 কলাম ছক, অর্থাৎ এখানে টাকার অঙ্ক 3টি, ডেবিট, ক্রেডিট এবং জের। তো এই ব্যবহার করা হয়। এটিতে 3টি টাকার কলাম থাকে। কয়টি কলাম টাকার কলাম থাকে? 3টি টাকার কলাম থাকে। হিসাবের আদর্শ ছক, জের কলাম ছক বা চলমান জের ছক বলা হয় এই ছকটিকে। কি? হিসাবের আদর্শ ছক, আধুনিক ছক, জের কলাম ছক ও চলমান জের ছক নামে অভিহিত করা হয়। এটাকে মূলত আমরা আধুনিক ছকও বলি। আধুনিক বা 3 কলাম ছকের নমুনা, আধুনিক বা 3 কলাম ছকের নমুনা হিসাবের। তো দেখো এখানে তারিখ বিবরণ, সূত্র থাকে এবং পাশাপাশি 3টি কলাম থাকে ছকের। তো এইখানে আমরা জের লিখি, জেরের ডেবিট বা ক্রেডিট হতে পারে। জেরের কি হতে পারে? ডেবিট বা ক্রেডিট। মূলত আমরা জেরটাকে একটা কলাম বিবেচনা করি। এরপরে দেখো আধুনিক হিসাব পদ্ধতির, এই যে হিসাব আমরা শিখলাম, এই হিসাবকে আমরা আধুনিক ক্ষেত্রে কয়টি ভাগ করতে পারি, সনাতন ক্ষেত্রে কয়টি ভাগ করতে পারি, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। তো দেখো আমরা আধুনিক পদ্ধতির সকল ধরনের হিসাব, আধুনিক পদ্ধতিতে আমরা মূলত হিসাবের শ্রেণী পাই 5টা। কয়টা শ্রেণী পাই? 5টি শ্রেণী পাই। হিসাব খাতকে কয়টি মূল শ্রেণীতে ভাগ করতে পারি? 5টি শ্রেণীতে। তো আমাদের প্রথম যেটা আসে A = L + OE, প্রথম কোনটা? A = L + OE, A = L + OE। এই যে 3টা খাত, একটা হচ্ছে সম্পত্তির দায়, মালিকানা সত্ত্ব। এই মালিকানা সত্ত্ব থেকে দেখো এখানে একটা তীর চিহ্ন আছে। এই মালিকানা সত্ত্ব থেকে আমরা কোনটিতে নিয়ে আসি? আয় এবং ব্যয়। মালিকানা সত্ত্ব থেকে কোনটিকে বের করি আমরা? আয় এবং ব্যয়। মালিকানা সত্ত্বের সাথে আরো 2টা হিসাব খাত জড়িত, সেটা হচ্ছে আয় এবং ব্যয়। তাহলে আমরা হিসাব খাত পাইলাম মূলত 5টা: সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং হচ্ছে ব্যয়। এগুলো কি কোন পদ্ধতিতে? আধুনিক পদ্ধতিতে। আধুনিক পদ্ধতিতে হিসাবের শ্রেণী 5টি। পদ্ধতিতে হিসাবের শ্রেণী কয়টি? হিসাবের খাত 5টি। হিসাবের খাত কয়টি? 5টি। এই 5টি। তো এই যে সম্পদ সাধারণত ডেবিট জের প্রকাশ করে, দায় ক্রেডিট জের প্রকাশ করে এবং মালিকানা সত্ত্ব ক্রেডিট জের প্রকাশ করে। কারণ মালিকানা সত্ত্বের সাথে আবার 2টি অংশ জড়িত, একটি হচ্ছে আয় এবং আরেকটা হচ্ছে ব্যয়। যখন আয় হয় তখন এই মালিকানা সত্ত্ব প্লাস হয়, ফলশ্রুতিতে কি হয়? এই যে মালিকানা সত্ত্ব প্লাস হওয়া মানে আমাদের হচ্ছে ক্রেডিট জের, তার মানে আয়ও আমাদের কি জের প্রকাশ করে? ক্রেডিট জের। পাশাপাশি আমাদের এই যে ব্যয় রয়েছে, ব্যয়ের সাথে সাথে কি হয়? আমাদের ওই বা মালিকানা সত্ত্ব হ্রাস পায়। তো এই হ্রাস পাওয়ার জন্য এটা হচ্ছে ওই যেটা রয়েছে মালিকানা সত্ত্ব, তার জের ক্রেডিট, তার উল্টা জেরটা প্রকাশ করে হচ্ছে আমাদের ব্যয়। এরপরে দেখো এই যে প্রত্যেকটা 5টি খাত আমরা পড়লাম, 5টি খাতের আবার বিপরীত হিসাব হতে পারে। কি হতে পারে? বিপরীত হিসাব হতে পারে। প্রত্যেকটাকে আমরা বিপরীত হিসাব বলতে পারি। অর্থাৎ দেখো যখন সম্পদ হচ্ছে বৃদ্ধি পাইলে প্লাস হয়, সম্পদ হচ্ছে কি হইলে প্লাস হয়? বৃদ্ধি পেলে প্লাস হয়। সম্পদ হচ্ছে বৃদ্ধি পেলে প্লাস হয়। সম্পদ এ বা সম্পদ হচ্ছে বৃদ্ধি পেলে প্লাস হয়, এটা তোমরা সবাই জানো। সম্পদ বৃদ্ধি পেলে কি হয়? বৃদ্ধি পেলে প্লাস হয় এবং তার ফলে কি হয়? ডেবিট জের হয়। এখন কোনো লেনদেনের ফলে যদি সম্পদ হ্রাস পায়, কোনো একক লেনদেনের ফলে যদি সম্পদ হ্রাস পায়, সেইটাকে আমরা বলছি বিপরীত সম্পত্তি। কোনো লেনদেনের ফলে যদি সম্পদ হ্রাস পায় সেটাকে আমরা বলি বিপরীত সম্পত্তি। এবং প্রত্যেকটা সম্পদের প্রত্যেকটা হিসাবের বিপরীত হিসাব তার উল্টা জের প্রকাশ করে। যেমন সম্পদ ডেবিট জের প্রকাশ করে, বিপরীত সম্পদ হচ্ছে সম্পদকে কমিয়ে দেয়, ফলশ্রুতিতে এটা কোন জের প্রকাশ করে? ক্রেডিট জের। এখন তোমরা যদি এক্সাম্পল জানতে চাও তাহলে আমরা কি বলবো? ধরো অবচয় সঞ্চিতি। কি বলতে পারি? অবচয় সঞ্চিতি বা পুঞ্জীভূত অবচয়। বিপরীত সম্পত্তির একটা এক্সাম্পল কি হইতে পারে? পুঞ্জীভূত অবচয় বা অবচয় সঞ্চিতি। এখন এই পুঞ্জীভূত অবচয় আমরা আর্থিক অবস্থার বিবরণীতে কি করি? ব্যালেন্স শিটে কি করি? আমরা লিখি ধরো একটা সম্পদ রয়েছে অফিস সরঞ্জাম, তার থেকে আমরা পুঞ্জীভূত অবচয়টা মাইনাস করে নিট যে
অফিস সরঞ্জাম রয়েছে সেইটা দেখাই। অর্থাৎ এই পুঞ্জীভূত অবচয় কি করে, আমাদের হচ্ছে সম্পদকে কমিয়ে দেয়, এই জন্য এটাকে আমরা বলছি ক্রেডিট জেড। একইভাবে দেখো দায়, দায় হচ্ছে আমাদের কি করে, দায় হচ্ছে ক্রেডিট জেড প্রকাশ করে। কোনো কোনো লেনদেন যদি হচ্ছে কোনো হিসাব যদি দায়কে কমিয়ে দেয়, কোনো হিসাব যদি দায়কে কমিয়ে দেয় সেটাকে আমরা বলবো কি বিপরীত দায়, ফলশ্রুতিতে এটা ডেবিট জেড প্রকাশ করে। মালিকানা সত্ত্বের জের হচ্ছে, মালিকানা সত্ত্বের জের হচ্ছে ক্রেডিট, এবং কোনো লেনদেন বা কোনো হিসাব যদি মালিকানা সত্ত্বকে কমিয়ে দেয় সেটাকে আমরা বলবো বিপরীত মালিকানা সত্ত্ব। এখন কি হতে পারে বিপরীত মালিকানা সত্ত্ব, যেমন উত্তোলন, কি হতে পারে, উত্তোলন হচ্ছে বিপরীত মালিকানা সত্ত্ব। যৌথ মূলধনী কোম্পানি যদি হয় তাহলে লভ্যাংশ, তাহলে কি লভ্যাংশ প্রদান, তাহলে উত্তোলন হচ্ছে আমাদের বিপরীত মালিকানা সত্ত্ব। কারণ কোনো হিসাব যদি আয়কে কমিয়ে দেয় তাহলে সেটা হচ্ছে বিপরীত আয়, তার জের হচ্ছে ডেবিট। কোনো ব্যয় যদি, কোনো ব্যয় যদি, কোনো হিসাব যদি ব্যয়কে কমিয়ে দেয় সেটা হচ্ছে বিপরীত ব্যয়, এজন্য বিপরীত ব্যয়ের জের হবে ক্রেডিট জের। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছো, এই কনফিউশনগুলো তোমাদের দূর হয়েছে। আমরা মূলত বলবো হিসাব খাত, বলবো মূলত এই পাঁচটিকে, সম্পত্তি, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। পাশাপাশি এর সাথে প্রত্যেকটির বিপরীত হিসাব থাকতে পারে। তাহলে আমরা মূলত পাঁচটি বলবো, বিপরীতগুলোকে কিন্তু মূল হিসাব খাত হিসেবে ধরবো না। তো এই ছিল আমাদের হিসাব খাত নিয়ে আলোচনা আধুনিক পদ্ধতির। এবার দেখো সনাতন পদ্ধতিতে, এতক্ষণ আমরা ডেবিট ক্রেডিট দেখলাম কি আধুনিক পদ্ধতি, এখন সনাতন পদ্ধতিতে কিভাবে আমরা করতাম। তো সনাতন পদ্ধতির যে সিস্টেমটা ছিল সেটাকে আমরা, সনাতন পদ্ধতিতে যে হিসাব খাত নির্ণয়ের যে পদ্ধতি সেটাকে আমরা গোল্ডেন রুল বলে থাকি। কি বলি, সোনালী সূত্র বা গোল্ডেন রুল। দেখো সনাতন পদ্ধতিতে ডেবিট ক্রেডিট নির্ণয়ের পদ্ধতিকে ডেবিট ক্রেডিটের সোনালী সূত্র বা গোল্ডেন রুল বলা হয়। কি বলা হয়, ডেবিট ক্রেডিটের সোনালী সূত্র বা গোল্ডেন রুল নামে অভিহিত করা হয়। তাহলে ডেবিট ক্রেডিটের গোল্ডেন রুল কোনটি, সনাতন পদ্ধতি। এখন এই সনাতন পদ্ধতিতে মূলত হিসাব ছিল আমাদের তিন প্রকার, হিসাবের ধরন ছিল কয় প্রকার, তিন প্রকার। একটা হচ্ছে ব্যক্তিবাচক হিসাব, প্রথমটি কি ছিল ব্যক্তিবাচক হিসাব। তারপরে যেটি রয়েছে সেটি হচ্ছিল সম্পত্তিবাচক হিসাব। কোন ধরনের হিসাব, সম্পত্তিবাচক হিসাব। আর তারপরে যেটি ছিল সেটি হচ্ছে নামিক হিসাব। নামিক মানে হচ্ছে আয় ব্যয় এবং উত্তোলন। নামিক হিসাবের নামিককে আমরা যদি ভাঙি তাহলে বলতে পারি আয় ব্যয় উত্তোলন। নামিক হিসাব মানে কি, আয় ব্যয় উত্তোলন হিসাব বা অস্থায়ী হিসাব। কারণ ব্যক্তিবাচক হিসাব, ব্যক্তি বলতে হচ্ছে যেমন আমাদের পাওনাদার হতে পারে, পাওনাদার রহিম হতে পারে, দেনাদার করিম হতে পারে, এগুলো হচ্ছে ব্যক্তিবাচক হিসাব। তাহলে ব্যক্তিবাচক হিসাবের মধ্যে কি কি যাবে, দেনাদার আর পাওনাদার। কি কি যাবে, দেনাদার ও পাওনাদার, দেনাদার ও পাওনাদার। এখন এই ব্যক্তি ধরো করিম যদি গ্রহীতা হয় তাহলে আমরা তাকে ডেবিট করব, যদি দাতা হয় তাহলে আমরা তাকে ক্রেডিট করব। অর্থাৎ ডেবিট জের হলে সম্পত্তি বোঝায়, ক্রেডিট জের হলে দায় বোঝায়। এখন এই দেনাদার, দেনাদার হচ্ছে আমাদের সম্পদ। এই যে ডেবিট জের, রহিম যদি আমাদের দাতা হয়, রহিম যদি আমাদের গ্রহীতা হয়, রহিম যদি আমাদের কাছ থেকে ধরো কিনছে তাহলে সে হচ্ছে আমাদের দেনাদার। রহিম হচ্ছে আমাদের কাছ থেকে কোনো পণ্য কিনছে তাহলে সে হচ্ছে দেনাদার, সে হচ্ছে কি গ্রহীতা, পণ্য গ্রহীতা, তাহলে সেটা হচ্ছে সম্পদ, সেটা আমাদের জন্য কি সম্পদ। আর ধরো আমরা কারো কাছ থেকে কিনছি, আমরা পণ্য ক্রয় করছি ধরো করিমের কাছ থেকে, তাহলে করিম হচ্ছে আমাদেরকে পণ্যদাতা, করিম হচ্ছে আমাদের কি পণ্যদাতা, এবং করিম হচ্ছে আমাদের পাওনাদার, এই জন্য কি হচ্ছে ক্রেডিট জের বা দায় হচ্ছে। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো সম্পত্তিবাচক হিসাব। সম্পত্তি তো তোমরা জানোই, এ সম্পত্তিবাচক হিসাব বলতে আমরা এ কে বুঝি, এ বৃদ্ধি পেলে ডেবিট, হ্রাস পেলে ক্রেডিট। সবসময় ডেবিট জেড প্রকাশ করে, সম্পদ সবসময় কোন জেড প্রকাশ করে, ডেবিট জেড প্রকাশ করে। নামিক বা আয় বাচক হিসাব, তাহলে ডেবিট হয় হচ্ছে ব্যয় হলে আর ক্রেডিট হয় হচ্ছে আয় হলে। ব্যয়বাচক হিসাবে জেড ডেবিট, আয়বাচক হিসাবে জেড ক্রেডিট। এরা হচ্ছে সনাতন পদ্ধতিতে হিসাব তিন প্রকার, একটা ব্যক্তিবাচক, একটা সম্পত্তিবাচক, একটা নামিক বা আয়বাচক। এরপরে আমরা যদি হিসাব সমীকরণে যাই, আর্থিক অবস্থার উপাদান হচ্ছে তিনটি। আমরা একটু আগে দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আর্থিক অবস্থার বিবরণী, যেটাকে ব্যালেন্স শিট বা উদ্বৃত্তপত্র বলি, তার সংক্ষিপ্ত রূপ হচ্ছে আমাদের এই হিসাব সমীকরণ। তো আর্থিক অবস্থার উপাদান মূলত হচ্ছে তিনটি। আর্থিক অবস্থার উপাদান কয়টি, তিনটি। সম্পদ বা এ, এল এবং হচ্ছে কি ওই, এই তিনটা হচ্ছে আমাদের আর্থিক অবস্থার উপাদান। কিসের উপাদান, আর্থিক অবস্থার উপাদান। উপাদান তিনটির সম্পর্ককে সমীকরণের মাধ্যমে প্রকাশ করা হলে তাকে হিসাব সমীকরণ বলা হয়। তাহলে এই যে তিনটি উপাদান, তিনটি যে উপাদান, তিনটি যে কি উপাদান, এই তিনটি উপাদানের সম্পর্ককে আমরা যখন সমীকরণের মাধ্যমে প্রকাশ করি তখন তাকে হিসাব সমীকরণ বা উদ্বৃত্তপত্র সমীকরণ। দেখো হিসাব সমীকরণের আরো কয়েকটি ভিন্ন নাম রয়েছে, উদ্বৃত্তপত্রের সমীকরণ, আর্থিক অবস্থার বিবরণীর সংক্ষিপ্ত রূপ। আর্থিক অবস্থার বিবরণী কি সংক্ষিপ্ত রূপ বা উদ্বৃত্তপত্রের সংক্ষিপ্ত রূপ বলা হয়। এবার দেখো সনাতন পদ্ধতিতে, সনাতন পদ্ধতিতে দায়কে বহির্দায় বলা হয়। সনাতন পদ্ধতিতে আমাদের যে এল রয়েছে, দায়, দায় মানে হচ্ছে এল, এই এলকে বলা হয় বহির্দায়, এবং ইকুইটি বা মালিকানা সত্ত্ব, ইকুইটি বা মালিকানা সত্ত্ব অর্থাৎ ওইকে বলা হয় অন্তর্দায়। ওইকে কি বলা হয়,
অন্তর্দায়। তাহলে আমাদের যে মূলত বহিদায় যেমন পাওনাদার আমাদের কি বহির্দায়, আর যে মালিকানা সত্ত্ব মূলধন এগুলো হচ্ছে আমাদের অন্তর্দায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমাদের হিসাব সমীকরণ তোমরা সবাই জানো, হিসাব সমীকরণ হচ্ছে a = l + ওই। এইটাকে এখন এই ওইর আবার চারটা অংশ আছে, ওইর আবার কি আছে চারটি অংশ আছে, যার মধ্যে আছে সি আছে ক্যাপিটাল। তাহলে এই যে সি হচ্ছে ক্যাপিটাল, তার থেকে যদি আমরা উত্তোলন করি সেটা মাইনাস হয়। যদি কোনো আয় হয় বা রেভিনিউ হয়, ডি মানে হচ্ছে ড্রয়েক্স, আর রেভিনিউ, তাহলে সিটা আমি একটু লিখে দিই তোমাদেরকে, মূলধন মাইনাস হচ্ছে উত্তোলন, দিতে হচ্ছে ড্রয়িংস বা উত্তোলন, প্লাস আর এ হচ্ছে রেভিনিউ বা আয়, আর মাইনাস ইতে হচ্ছে এক্সপেন্স, ইতে হচ্ছে কি এক্সপেন্স বা ব্যয়। তাহলে এই যে ওইকে ভাঙলে আমরা চারটি উপাদান পাচ্ছি, তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি ওই, এই অংশটাকে আমরা কি বলতে পারি ওই, এই অংশটাকে আমরা বলতে পারি ওই। এরপর দেখো অ্যাসেটস, এটা হচ্ছে যৌথ মূলধনের ক্ষেত্রে, যৌথ মূলধনী কোম্পানির ক্ষেত্রে, যৌথ মূলধনের ক্ষেত্রে তো উত্তোলন থাকে না, উত্তোলন থাকে না, তো এই ক্ষেত্রে আমরা কি লিখি দেখো, লায়াবিলিটিস লিখি অ্যাসেটস a = l + এই যে শেয়ার ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল লিখি, যেহেতু আমাদের মূলধন থাকে না বরং কি থাকে শেয়ার মূলধন থাকে। এরপর দেখো রিটেইন আর্নিংস, আমাদের এখানে আর্নিংস না হয় কি হয় সংরক্ষিত আয় থাকে। তারপর ট্রেজারি শেয়ার, ট্রেজারি শেয়ার মানে নিজেদের শেয়ার যখন নিজেরা কিনে নিই তো এটা মাইনাস হয়। ডিভিডেন্ড থাকলে যদি কোনো লভ্যাংশ প্রদান করি, এখানে যেমন উত্তোলন, এখানে লভ্যাংশ প্রদান করলে সেটা আমাদের মাইনাস হয়। রেভিনিউ থাকলে আয় হয়, এবং হচ্ছে এক্সপেন্স তো জানো, এই দুইটা আমাদের এক মালিকানার মতোই। তো এই ছিল আমাদের হিসাব সমীকরণ। এরপরে আমরা লেনদেনের কয়েকটি প্রভাব আমরা দেখব। বলছে যে আর্থিক অবস্থার পরিবর্তন, নিম্নলিখিত লেনদেনগুলো দ্বারা আর্থিক অবস্থা বা মোট সম্পদ অপরিবর্তিত থাকে। এখানে আমি তোমাদেরকে 5টি লেনদেন দিয়েছি, কয়টি লেনদেন দিয়েছি 5টি লেনদেন। এই 5টি লেনদেন দিয়ে আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না, আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয় না বা অপরিবর্তিত থাকে বলছে এখানে। তাহলে কিভাবে হয় আমরা একটু দেখি। এখন আর্থিক অবস্থা মানে কি, আর্থিক অবস্থার সংক্ষিপ্ত রূপ হচ্ছে a = l + ওই। এখন কিভাবে পরিবর্তন হয় না দেখি আমরা। নগদের সম্পত্তি ক্রয়, নগদের সম্পত্তি ধরো ক্রয় করছি, তাহলে কি হয় এটা জাবেদা হয় হচ্ছে ধরো সম্পদ ডেবিট, ধরো আসবাবপত্র কিনছি তাহলে আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট, নগদান ক্রেডিট। তাহলে সম্পদ বাড়লো, আবার এই নগদানও আর একটা সম্পদ, তাহলে a + a-, তাহলে এ যা ছিল তাই থাকলো। মূলত প্রকৃত অর্থে এর কোনো কি হইল না, কোনো ধরনের কি হইল না, কোনো পরিবর্তন হইল না, কোন ধরনের পরিবর্তন হইল না, কোন ধরনের পরিবর্তন হইল না। এখন কোন ধরনের পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন হয়েছে। এই পরিবর্তনটাকে অর্থাৎ অপরিবর্তন হয়েছে মানে কি গুণগত পরিবর্তন হয়েছে, গুণগত পরিবর্তন বা কাঠামোগত পরিবর্তন হয়েছে, গুণগত বা কাঠামোগত পরিবর্তন হয়েছে, পরিবর্তন হয়েছে। তাহলে গুণগত বা কাঠামোগত পরিবর্তন হয়েছে। কোন পরিবর্তন হয় নাই, হয় নাই হচ্ছে আমাদের পরিমাণগত বা নিট পরিবর্তন হয়নি। তাহলে এইটা হইছে, হয় নাই কোনটা নিট পরিবর্তন, নিট বা পরিমাণগত যে পরিবর্তন রয়েছে, নিট বা পরিমাণগত যে পরিবর্তন রয়েছে, পরিমাণগত পরিবর্তন হয়নি, পরিবর্তন হয়নি। অর্থাৎ সম্পদ যা ছিল প্রকৃত অর্থে সম্পদ তাই রয়ে গিয়েছে, পাশাপাশি ধরো আমাদের নগদটা কমে সেখানে আসবাবপত্র হয়েছে বা অফিস সরঞ্জাম হয়েছে, এটাকে আমরা বলছি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। অর্থাৎ হিসাব সমীকরণের যদি এক পাশে পরিবর্তন ঘটে, যদি শুধু এর পাশে পরিবর্তন ঘটে বা শুধু এই পাশটাতে পরিবর্তন ঘটে, সেটাকে আমরা বলছি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। কিন্তু যদি দুই পাশেই প্রভাব পড়তো, ধরো এ কমে গেছে পাশাপাশি মালিকানা সত্ত্বেও কমে গেছে, তাহলে আমরা সেটাকে বলতাম পরিমাণগত বা নিট পরিবর্তন বা পরিবর্তন হয়েছে। এবার দেখো দেনাদারের কাছ থেকে আদায়, দেনাদারের কাছ থেকে যদি আদায় করতে হয় তা দেখো কি হয়, দেনাদারের কাছ থেকে আদায় হলে আমরা নগদান ডেবিট হয়, নগদান ডেবিট তার মানে a+, পাশাপাশি দেনাদার কমে যায়, দেনাদার ক্রেডিট তার মানে a-, তার মানে এটাতেও কি হচ্ছে কাঠামোগত বা গুণগত পরিবর্তন রয়েছে, যেটাকে আমরা বলছি অপরিবর্তিত থাকে। এবার দেখো প্রাপ্য বিল আদায়, প্রাপ্য বিল আদায় হলে কি হয়, প্রাপ্য বিল আদায় হলে আমাদের নগদান ডেবিট হয়, নগদান বা ব্যাংক ডেবিট হয়, ব্যাংক ডেবিট, ফলশ্রুতিতে a+ হয় এবং হচ্ছে কি হয় প্রাপ্য বিল ক্রেডিট হয়, প্রাপ্য বিল ক্রেডিট হয়, প্রাপ্য বিল ক্রেডিট হয়, অর্থাৎ a- হয়, একটা হচ্ছে a+ আর একটা a-। এবার দেখো নগদে ব্যাংকে জমা বা ব্যাংক হতে উত্তোলন, তাহলে ব্যাংকে জমা দিলে কি ঘটে, দেখো ব্যাংকে জমা দিলে কোনটি ঘটে, ব্যাংকে জমা দিলে ব্যাংকের টাকা বাড়ে, ব্যাংক ডেবিট অর্থাৎ a+, পাশাপাশি আমাদের নগদ কমে তাহলে a-। এবার দেখো বকেয়া আয় বা বিনিয়োগের সুদ আদায় হলো, বকেয়া আয় বা বিনিয়োগের সুদ আদায় করা হলো। তাহলে বকেয়া আয়, বকেয়া আয় হচ্ছে আমাদের একটা সম্পদ, তাহলে নগদান ডেবিট, নগদান ডেবিট, বকেয়া আয় ক্রেডিট, বকেয়া আয় ক্রেডিট,
তাহলে এর ফলে বকেয়া আয় হচ্ছে একটা সম্পদ, তার মানে এ প্লাস হয়েছে এ মাইনাস হয়েছে, তার মানে আমাদের গুণগত পরিবর্তন হয়েছে বা কাঠামোগত পরিবর্তন হয়েছে বা অপরিবর্তিত রয়েছে, কিন্তু নিট বা পরিমাণগত পরিবর্তন হয়নি। আশা করি তোমরা বুঝতে পারছো সবগুলো। এরপরে দেখো এই ধরনের এমসিকিউ কিন্তু আসতেই পারে আমাদের। এবার দেখো পরিমাণগত বনাম গুণগত পরিবর্তন। প্রতিটি লেনদেন আর্থিক অবস্থাকে প্রভাবিত করে। আর্থিক অবস্থার উক্ত পরিবর্তনগুলোকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। কয় ভাগে? দুই ভাগে। এর অধিকাংশ আলোচনা আমি পূর্বের স্লাইডে তোমাদেরকে করে দিয়েছি, তারপরে এখানে আরেকটু দেখবো। বলছে পরিমাণগত বা নিট পরিবর্তন। কি পরিবর্তন? পরিমাণগত বা নিট পরিবর্তন, আর এটা হচ্ছে গুণগত বা কাঠামোগত পরিবর্তন। আরেকটাকে কি বলতে পারি? গুণগত বা কাঠামোগত পরিবর্তন। হিসাব সমীকরণের দুই পাশে প্রভাব পড়লে আমরা তাকে বলি পরিমাণগত বা নিট পরিবর্তন। হিসাব সমীকরণের এক পাশে প্রভাব পড়লে তাকে আমরা বলি গুণগত বা কাঠামোগত পরিবর্তন। তো এই নামগুলো মনে রাখতে হবে। এক পাশে পড়লে পরিমাণগত, এক পাশে পড়লে গুণগত বা কাঠামোগত, দুই পাশে পড়লে পরিমাণগত বা নিট পরিবর্তন। এবার দেখো, তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এই ছিল এই অধ্যায়ের তোমাদের যে টপিকগুলো থেকে এমসিকিউ আসতে পারে, যে টপিকগুলো আমাদের সৃজনশীল সলভ করতে সহায়তা করবে, সেই বিষয়গুলো জানার পরিমাণ। তো এই পর্যন্ত করলে ইনশাল্লাহ তোমাদের এই প্রথম চ্যাপ্টারের আর কোনো কনফিউশন টপিক নিয়ে থাকবে না ইনশাল্লাহ। এখন আমরা এমসিকিউ সলভ করব, পাশাপাশি আমরা কি করব? 20টি এমসিকিউ সলভ করব এই অধ্যায় থেকে, বিগত বছরের বোর্ডগুলোতে আসা। পাশাপাশি আমরা 2টা সৃজনশীল সলভ করব। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে আবারও অনুরোধ করছি, যারা আজকের ক্লাসটি দেখে উপকৃত হচ্ছে বা মনে হচ্ছে তোমাদের কাছে যে আমাদের এই ক্লাসটি হেল্পফুল হয়েছে, তোমাদেরকে কিছুটা হলেও গাইডলাইন দিতে পেরেছি, কিছুটা হলেও বোঝাতে সক্ষম হয়েছি, তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমাদের যারা সহপাঠী রয়েছে তাদেরকেও আমাদের এই ক্লাসটা শেয়ার করে দাও। এটা তোমরা একেবারে তোমরা যদি তোমার বন্ধুদের সাথে নিয়ে করো, তারাও যদি একটু গাইডলাইন পায়, তাদের যদি একটু উপকার হয়, সেটাই আমাদের কাছে বড় প্রাপ্তি। তো আমরা এখন 20টি এমসিকিউ সলভ করব। আমরা এখন কি করব? 20টি এমসিকিউ সলভ করব। দেখো হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করে? আমি তোমাদেরকে অনেকগুলো স্লাইডে বলেছি যে হিসাব বিজ্ঞানকে আমরা কি নামে অভিহিত করি। হিসাব বিজ্ঞান হচ্ছে একটা তথ্য ব্যবস্থা। হিসাব বিজ্ঞান একটা কি? তথ্য ব্যবস্থা। তো হিসাব বিজ্ঞানকে অভিহিত করা যায় তথ্য ব্যবস্থা নামে। কি নামে অভিহিত করা যায়? তথ্য ব্যবস্থা, যেটা অপশন সি তে আছে। এটা হুবহু লাইন, তোমরা স্লাইডে একটু আগে পড়েছো। হিসাব বিজ্ঞানকে আমরা কি বলি? তথ্য ব্যবস্থা। দুইয়ে যদি যাই, আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল কোথায়? আমি তোমাদেরকে স্লাইডে পড়িয়েছিলাম যে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে কি? হিসাব বিজ্ঞানের ভিত্তি কি? এটা বলো। আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি কি? আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে কি? দুতরফা দাখিলা পদ্ধতি। আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি কি? ডাবল এন্ট্রি সিস্টেম। আধুনিক হিসাব বিজ্ঞানের ভিত্তি কি? ডাবল এন্ট্রি সিস্টেম। এটা কে উদ্বোধন করছিল? এটা হচ্ছে লুকা প্যাসিওলি বানাইছিল। এটা কে বানাইছিল? লুকা দি প্যাসিওলি। তো তিনি ছিলেন এটা এই বইটা যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, এই বইটা তিনি 1494 সালে প্রকাশ্যে আনেন। 1494 সালে। তো এই যে 1494 সাল থেকে আমাদের আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি। এবং ওই যে লুকা দি প্যাসিওলি, তিনি কিন্তু ইতালির নাগরিক ছিলেন। কোথাকার নাগরিক ছিলেন? ইতালি। কোথাকার? ইতালির। এজন্য আমরা বলি আধুনিক হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল হচ্ছে ইতালিতে। এবং এই ইতালিতে হওয়ার কারণ হচ্ছে ওই যে সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা, যার মধ্যে ডাবল এন্ট্রি সিস্টেম ছিল বা দুতরফা দাখিলা পদ্ধতি ছিল, এবং যেটা উদ্ভাবন করছিল কে করছিল? লুকা দি প্যাসিওলি। তাহলে এই জন্য আমরা ইতালিকে বলি হচ্ছে হিসাব বিজ্ঞানের উৎপত্তি স্থল। তাহলে অ্যান্সার হবে সি। এরপরে লেনদেন শব্দটির আবিধানিক অর্থ কি? লেনদেনের আবিধানিক, যখন আমি লেনদেন পড়াচ্ছিলাম তখন তোমাদেরকে বলছিলাম লেনদেনের আবিধানিক একটি অর্থ আছে, যেটাকে আমরা কি বলি? আদান প্রদান। কি বলি? আদান প্রদান। লেনদেন মানে হচ্ছে আদান প্রদান করা। লেনদেন মানে কি? আদান প্রদান করা। আবিধানিক অর্থ হচ্ছে আদান প্রদান করা। ওকে। 4-এ যদি যাই, ধারে কম্পিউটার ক্রয় 50,000 টাকা। ধারে কম্পিউটার ক্রয় কত? 50,000 টাকা। হিসাব সমীকরণে কোন কোন উপাদানে প্রভাব ফেলবে? তাহলে হিসাব সমীকরণের মূল উপাদান হচ্ছে A=L+OI, এবং ওইর মধ্যে আছে আমাদের হচ্ছে আয় এবং ব্যয়। ওইর মধ্যে কি আছে? মূলধন, উত্তোলন, আয় ব্যয়। কি ছিল? আয় ব্যয়। ওকে। এরপর দেখো ধারে কম্পিউটার ক্রয়। ধারে আমি যদি কম্পিউটার ক্রয় করি, তাহলে এটা জাবেদা করো তোমরা। ধারে কম্পিউটার করলে, কম্পিউটার হচ্ছে অফিস সরঞ্জাম ডেবিট। তার মানে কোনো সম্পদ, অফিস সরঞ্জাম একটা সম্পদ, এটা ডেবিটে থাকা মানে হচ্ছে A+ হওয়া। এবং ধারে ক্রয় করছি, তার মানে প্রদেয় হিসাব ক্রেডিট। তার মানে কি? প্রদেয় হিসাব ক্রেডিট হচ্ছে ক্রেডিট। প্রদেয় হিসাব হচ্ছে একটা দায় ক্রেডিটে থাকা মানে হচ্ছে
এল প্লাস, তার মানে হচ্ছে সম্পদ বৃদ্ধি এবং হচ্ছে দায় বৃদ্ধি, সম্পদ বৃদ্ধি এবং দায় বৃদ্ধি। তাহলে সম্পদকে প্রভাবিত করছে, দায়কে প্রভাবিত করছে, সম্পদ ও দায়। তাহলে হিসাব সমীকরণের প্রভাব পড়বে হচ্ছে সম্পদ ও দায়, যেটা আমরা বিতে দেখতে পাচ্ছি। তাহলে বি হচ্ছে আমাদের অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, এমসিকিউ গুলো যখন সলভ করছি আমি তো তোমাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সলভ করছি, তো তোমরা একটু চেষ্টা করো, আমি যখনই ধরো এরপরে আমি 5-এ যাব, তো 5টা আমি আলোচনা করার মধ্যে তোমরা পারো কিনা, তোমরা সেটার অ্যান্সার করতে পারো না কিনা। যদি পারো তাহলে একটু কমেন্টে লিখে ফেলো যে 5-এর হচ্ছে এ বি সি ডি, 5-এর এ, ধরো 6 করাচ্ছি, 6 তো আমি তোমাদেরকে বোঝাচ্ছি, তো বোঝানোর ক্ষেত্রে তোমরা যদি আগে থেকে বুঝে ফেলো, সেটার অ্যান্সার করার ট্রাই করো, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। পাশাপাশি খাতায় একটু লিখে ফেলো, যারা ক্লাসটি করছো। 5-এ যদি যাই, ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি, ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি। তাহলে দেখো সনাতন পদ্ধতিতে আমি বলেছিলাম ইকুয়াল টু এল প্লাস ওই, তাহলে এই যে এল প্লাস ওই তোমরা যে দেখেছো, এর এল সনাতন পদ্ধতিতে এলকে বলা হয় বহির্দায়, এলকে কি বলা হয় বহির্দায়, আর ওই বা মালিকানা সত্ত্বকে বলা হয় অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায়, অন্তর্দায় বা অভ্যন্তরীণ দায়। এই অভ্যন্তরীণ মানে হচ্ছে অন্তর্দায়। তাহলে ব্যবসায়ের অভ্যন্তরীণ দায় কোনটি, অভ্যন্তরীণ দায় হচ্ছে মালিকানা সত্ত্ব বা মূলধন, মালিকানা সত্ত্ব বা কি মূলধন, মালিকানা সত্ত্ব অথবা মূলধন। এরপরে আমরা 6-এ যদি যাই, নিচের কোনটি অনগদ লেনদেন, নিচের কোনটি অনগদ লেনদেন। লেনদেনের শ্রেণী বিভাগ আমরা পড়েছিলাম, যেখানে ছিল নগদ লেনদেন, অনগদ লেনদেন, তা বাকিতে বা ধারে লেনদেন। তা দেখো নিচের কোনটি অনগদ লেনদেন, সেখানে তোমাদেরকে আমি ব্যাখ্যা দিয়েছিলাম, যে নগদ বাট্টার একটা ব্যাখ্যা দিয়েছিলাম অনগদ লেনদেনের মধ্যে। নগদ বাট্টা 2 প্রকার, নগদ বাট্টা কয় প্রকার, 2 প্রকার, নগদ বাট্টা 2 প্রকার। একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত বাট্টা আর একটা হচ্ছে প্রদত্ত বাট্টা। একটু আগেই কিন্তু ব্যাখ্যা দিয়েছি, একটু আগেই কিন্তু আমি স্লাইড পড়ানোর সময় ব্যাখ্যা দিয়েছি, প্রাপ্ত বাট্টা প্রদত্ত বাট্টা। এবং এই নগদ বাট্টা কখনোই নগদে হয় না, নগদে হয় না, এটা কখনো কি নগদে দেওয়া হয় না, নগদে দেওয়া হয় না। এটার নাম নগদ বাট্টা, কিন্তু এখানে কখনো ক্যাশের লেনদেন হয় না, নগদে আদান প্রদান হয় না। তাহলে এটাকে আমরা বলতে পারি অনগদ লেনদেন। এটাকে আমরা কি বলতে পারি, এই নগদ বাট্টাকে আমরা বলি অনগদ লেনদেন, নগদ বাট্টাকে আমরা কি বলি অনগদ লেনদেন, এটাকে আমরা বলি অনগদ লেনদেন, অনগদ লেনদেন, অনগদ লেনদেন। তাহলে আমাদের নিচের কোনটি অনগদ লেনদেন, নগদ বাট্টা, নগদ বাট্টা নাই, তবে নগদ বাট্টার মধ্যে 2টা ছিল, একটা হচ্ছে প্রাপ্ত, একটা প্রদত্ত। এখন দেখো এখানে কি আছে, প্রাপ্ত বাট্টা আছে, দেখো প্রদত্ত বাট্টা নামে কোনো কিছু নাই। তাহলে প্রাপ্ত বা প্রদত্ত বাট্টা হোক, সেটাই হচ্ছে অনগদ লেনদেন। প্রদত্ত বাট্টাও কিন্তু থাকতে পারতো, বা নগদ বাট্টাও কিন্তু থাকতে পারতো, সেটাও কিন্তু অ্যান্সার হইতো। এখানে যদি অথবা দিয়ে দিই আমি নগদ বাট্টা, এই 2টার যোগফল হচ্ছে নগদ বাট্টা, নগদ বাট্টা। তাহলে এই 3টাই কিন্তু তোমাদের অ্যান্সার, অপশনে যে কোনো একটা থাকবে, আর যদি 2-3টা থাকে তাহলে বহুপদী হয়ে যাবে সেটা। ওকে, 7-এ যদি যাই, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি, হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি কোনটি। দেখো হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে, তোমাদেরকে বারবার বললাম, একটু আগে আলোচনা করছিলাম, যে 1494 সালে লুকা দি প্যাসিওলি সুম্মা দি অ্যারিথমেটিকা জিওমেট্রিয়া প্রপোর্শনালিটা যে বই লিখছে, সেটার মধ্যে ছিল দুতরফা দাখিলা পদ্ধতি বা ডবল এন্ট্রি সিস্টেম। তো সেইটাই হচ্ছে আমাদের হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি। হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এবং সেই দুতরফা দাখিলা পদ্ধতিটা শুরু হয় কি দিয়ে, লেনদেন দিয়ে। তাহলে হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি হচ্ছে দুতরফা দাখিলা পদ্ধতি, এবং সেটা শুরু হয় কিসের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে। সেটা শুরু হয় কিসের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে, লেনদেনের মাধ্যমে। অর্থাৎ মূল উপাদান বা ইনপুট হচ্ছে আমাদের লেনদেন, মূল উপাদান। এই লেনদেনকে আবার কি বলা হয়, এই লেনদেনকে আমরা বলি মূল উপাদান, হিসাব বিজ্ঞানের মূল উপাদান বা ইনপুট, বা কি বলি ইনপুট বলি। ওকে, 8-এ যদি যাই আমরা, 8 মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ কি, তোমরা একটু বলার চেষ্টা করো, মালিকানা সত্ত্ব কেন হ্রাস পায়, মালিকানা সত্ত্ব কেন হ্রাস পায়, মালিকানা সত্ত্ব হ্রাসের কারণ কি, মালিকানা সত্ত্ব হ্রাসের কি কারণ রয়েছে। দেখো হচ্ছে উত্তোলন এবং খরচ বেড়ে যাওয়া। দেখো প্রথম যেটা রয়েছে, তাহলে ওই হ্রাস পায় কেন, যখন তুমি উত্তোলন করে নিয়ে যাও তখন কিন্তু ওই মাইনাস হয়, পাশাপাশি যখন খরচ বা ব্যয় বাড়ে তখনও কিন্তু কি হয়, ওই মাইনাস হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাই অ্যান্সার, প্রথমটাই কি অ্যান্সার। এরপরে খ যদি দেখি, খরচের কারণে হয়, কিন্তু দায়ের কারণে আমাদের মালিকানা সত্ত্ব হ্রাস হয় না, খরচ ও দায় কমে। দেখো খরচ দায় কমলে আমাদের মালিকানা সত্ত্বের সাথে এর সম্পর্ক নেই। উত্তোলনের ফলে উত্তোলন যদি কমে যায় তাহলে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে, তাহলে কি হবে, ওই প্লাস হবে। তাহলে এটার সাথেও হচ্ছে না, কিন্তু অ্যান্সার হচ্ছে ক। এবারে কোন দলিলের উপর ভিত্তি করে বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়। তাহলে বিক্রয় জাবেদাতে কি লিপিবদ্ধ হয়, একটু খেয়াল রাখবা। বিক্রয় জাবেদাতে লিপিবদ্ধ হয় হচ্ছে যাবতীয় বাকিতে লেনদেন। কোন লেনদেন, বাকিতে লেনদেন, বাকিতে লেনদেন, বাকিতে লেনদেন লিপিবদ্ধ হয় বিক্রয় জাবেদা। আর ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় কি, ক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ হয়,
বাকি বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয় হচ্ছে বাকিতে বিক্রয়। কি লিপিবদ্ধ হয়? বাকিতে লেনদেন নয়, বাকিতে বিক্রয়, বাকিতে বিক্রয়। ওকে, আর ক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদাতে লিপিবদ্ধ হয় হচ্ছে, একসাথে বুঝাই দিচ্ছি তোমাদেরকে। ক্রয় জাবেদায় কি লিপিবদ্ধ হয়? ক্রয় জাবেদায় লিপিবদ্ধ হয় হচ্ছে আমাদের বাকিতে ক্রয়, বাকিতে ক্রয়। এখন এই যে বাকিতে ক্রয় এবং বাকিতে বিক্রয়, এই দুইটা হচ্ছে আমাদের ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা লিপিবদ্ধ হয়। তো এই দুইটা লিপিবদ্ধ করার জন্য আমরা বাকিতে যে লেনদেনগুলো হয় সেগুলোর জন্য আমরা তৈরি করি হচ্ছে চালান। সেটা হোক বিক্রয় জাবেদা, হোক ক্রয় জাবেদা। আমরা কি ব্যবহার করি? চালান। কি ব্যবহার করি? চালান। সেটা ব্যবহার করি হচ্ছে আমরা চালান। এই দুইটার ক্ষেত্রেই আমরা চালান ব্যবহার করি, চালান। অর্থাৎ বাকিতে লেনদেন হলেই সেটা চালান ব্যবহার করি। তো এই চালানের মাধ্যমে আমরা কি করি? বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা প্রস্তুত করি। বিক্রয় জাবেদা এবং ক্রয় জাবেদা প্রস্তুত করি কিসের মাধ্যমে? চালানের মাধ্যমে। তাহলে আমাদের অ্যান্সার হবে চালান। অ্যান্সার কি হবে? চালান। ওকে। 10, ডেবিট নোট কে তৈরি করেন? ডেবিট নোট কে তৈরি করেন? তাহলে ডেবিট নোট ব্যবহার করা হয় কেন? দেখো, ডেবিট নোট ব্যবহার করা হয় হচ্ছে পণ্য ফেরত দেওয়ার জন্য, পণ্য ফেরত প্রদানের জন্য, ফেরত প্রদানের জন্য, পণ্য ফেরত প্রদানের জন্য। তাহলে পণ্য ফেরত দেবে কে? পণ্য ফেরত দিবে অবশ্যই ক্রেতা। তাহলে আমি যদি পণ্য ক্রয় করি এবং সেটাতে যদি কোনো ডিফেক্ট পাই, যদি কোনো আশানুরূপ পণ্য যদি না পাই, সেক্ষেত্রে আমি কি করব? পণ্য ফেরত দিব। তো পণ্য ফেরত দিতে আমরা কি করি? ডেবিট নোট ব্যবহার করি। এবং যেহেতু পণ্য ফেরত দিব, তার মানে আমি ক্রয় করেছি, অর্থাৎ আমি হচ্ছে ক্রেতা। আমি হচ্ছে কি? ক্রেতা। তাহলে ডেবিট নোট প্রস্তুত করে হচ্ছে ক্রেতা। ডেবিট নোট প্রস্তুত করে ক্রেতা। 11তে যদি যাই, কোনটি কন্ট্রা সম্পত্তি? নিচের কোনটি কন্ট্রা সম্পত্তি? তাহলে কন্ট্রা মানে হচ্ছে, আমি তোমাদেরকে বলেছিলাম পাঁচটি হিসাব খাত পড়ানোর সময় যে প্রত্যেকটি হচ্ছে একটি করে বিপরীত হিসাব রয়েছে। তো এই বিপরীতের ইংরেজি হচ্ছে কন্ট্রা। বিপরীতের ইংরেজি কি? কন্ট্রা। তাহলে কন্ট্রা সম্পত্তি মানে কি? বিপরীত সম্পত্তি। কন্ট্রা সম্পত্তি মানে কি? বিপরীত সম্পত্তি। কন্ট্রা সম্পত্তি মানে কি? বিপরীত সম্পত্তি। তাহলে বকেয়া ব্যয়, বকেয়া ব্যয় হচ্ছে আমাদের এক প্রকার দায়, এক প্রকার দায়। অনাদায়ী পাওনা সঞ্চিতি, দেখো অনাদায়ী পাওনা সঞ্চিতি বা কুঋণ সঞ্চিতি, এটাকে তোমরা কি বলতে পারো? কুঋণ সঞ্চিতি। তো এই কুঋণ সঞ্চিতি কি থেকে বাদ দেওয়া হয়? আর্থিক অবস্থা বিবরণী করার সময় আমরা দেনাদার থেকে, দেনাদার বাদ কুঋণ সঞ্চিতি লিখি। কি লিখি? কুঋণ সঞ্চিতি। কুঋণ সঞ্চিতি লিখে আমরা নিট দেনাদার বের করি, তাই তো? তাহলে এই কুঋণ সঞ্চিতি কি করতেছে? দেনাদারকে কমিয়ে দিচ্ছে, দেনাদারকে কমিয়ে দিচ্ছে। তাহলে দেনাদার হচ্ছে একটা সম্পদ, সেইটাকে হচ্ছে কমায় দিচ্ছে আমাদের এই কুঋণ সঞ্চিতি। তার মানে কুঋণ সঞ্চিতি হচ্ছে একটা বিপরীত সম্পদ, বিপরীত সম্পদ বা বিপরীত অ্যাসেট বা হচ্ছে কন্ট্রা অ্যাসেট। তাহলে এইটাকে আমরা বলতে পারি বিপরীত সম্পত্তি বা কন্ট্রা সম্পত্তি বা কন্ট্রা অ্যাসেট। ওকে, এরপরে হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ 12,000 টাকা। হিসাব বছরের শুরুতে প্রারম্ভিক সম্পদ কত? 12,000 টাকা। প্রারম্ভিক সম্পদ হচ্ছে 12,000 টাকা। স্বত্বাধিকার 10,000 টাকা। সারা বছরে সম্পদ সারা বছরের সম্পদ 5,000 টাকা এবং দায় 2,000 টাকা বৃদ্ধি পেয়েছে। সেক্ষেত্রে সমাপনী স্বত্বাধিকারী কত? তাহলে আমাদের শুরুতে ছিল 10,000, শুরুতে ছিল কত? 10,000। এখন সারা বছরে কি হয়েছে আমরা একটু দেখি। সারা বছরে কি হয়েছে? সারা বছরে আমরা এটা সমাধান করার জন্য a = l + ওই লিখবো, a = l + ওই লিখবো। এখন দেখো সারা বছরে যে পরিবর্তনটা হয়েছে, সম্পদ 5,000 টাকা বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা এখানে লিখলাম +5,000, +5,000। যদি বৃদ্ধি পায় আমরা আগে প্লাস দিব, হ্রাস পেলে আগে মাইনাস দিব। ইকুয়াল টু, পাশাপাশি কি হয়েছে? দায় 2,000 টাকা বৃদ্ধি পাইছে, তাহলে দায়ের এখানে +2,000 দিব। এখন দেখো ওইর কথা কিছু বলা নাই, তাহলে ওই আমরা যা আছে এখানে প্লাস আছে, প্লাসে লিখলাম। এখন দেখো ওইটা ডান পাশে আছে এবং এখানে প্লাস আছে, তাহলে ওইকে আমরা ওই পাশেই রেখে দিই, ওইকে আমরা ওই পাশেই রেখে দিই। এই যে এল এর 2,000 আছে, এটা এই পাশে এসে কি হবে? মাইনাস হবে। তাহলে ছিল +5,000 এবং এই 2,000 এই পাশে এসে কি হইলো? মাইনাস হইলো। ওকে, ইকুয়াল টু প্লাস ওই। ওকে, প্লাস ওই এই পাশেই রাখলাম। তাহলে এখানে কি হইলো? +5,000 - 2,000, তার মানে হচ্ছে +3,000। তাহলে +3,000, এখানে কি আছে? প্লাস ওই। তাহলে 3,000 টাকা মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। সারা বছর ধরে কি হয়েছে? মালিকানা সত্ত্ব 3,000 টাকা বাড়ছে। তাহলে শুরুতে ছিল 10,000, শুরুতে কত ছিল? শুরুতে ছিল 10,000, শুরুতে 10,000। সারা বছর জুড়ে কি হয়েছে? সারা বছর জুড়ে এই 3,000 টাকা বৃদ্ধি পাইছে। তাহলে এই 3,000 টাকা আমরা বৃদ্ধি করব, বৃদ্ধি 3,000, অর্থাৎ যোগ 3,000, যোগ 3,000। এবার যদি এটা যোগ করে ফেলি, 13,000 হচ্ছে আমাদের সমাপনী ওই। 13,000 কি? সমাপনী মালিকানা সত্ত্ব বা ওই, সমাপনী ওই বা মালিকানা সত্ত্ব হচ্ছে এই 13,000। তো এইটাই আমাদের কাছে জানতে চাইছে, সমাপনী স্বত্বাধিকারের পরিমাণ কত, যেটা হচ্ছে 13,000 টাকা। অ্যান্সার হচ্ছে বি বা খ। ওকে, 13তে যদি যাই, মিস্টার জনের দায় ও মূলধন ছিল যথাক্রমে 20 এবং 30,000 টাকা।
যদি দায় কমে 10,000 টাকা এবং সম্পদ বাড়ে, যদি দায় কমে 10,000 টাকা এবং সম্পদ বাড়ে 10,000 টাকা, তাহলে মূলধন কত হবে? মূলধন কত হবে? অর্থাৎ সমাপনী মূলধন আবার চাইছে। তো এটা শুরুর মূলধন কত ছিল? শুরুর মূলধন ছিল দেখো 30,000 টাকা। শুরুতে মূলধন ছিল 30,000 টাকা। এখন সারা বছর ধরে কি হয়েছে, আমরা আবারও A = L + OE লিখবো। যদি দায় কমে, দায় কত কমছে? 10,000, তাহলে আমরা লিখবো এখানে -10,000। ওকে, সাথে সম্পদ বাড়ছে হচ্ছে কত? +10,000। সম্পদ বাড়ছে কত? +10,000। এখন ওইর কথা কিছু বলা নাই, ওইর আগে প্লাস ছিল সেটা লিখলাম, ওই হচ্ছে প্লাস। ওকে, এখন দেখো পরের লাইনে এই -10,000 এই পাশে এসে প্লাস হয়েছে, তাহলে এখানে আগে 10,000 ছিল প্লাস এই মাইনাস এই পাশে এসে হচ্ছে প্লাস হয়েছে 10,000 = প্লাস ওই। তারপরে দেখো এখন এই দুইটা প্লাস মিলে হচ্ছে +20,000 = প্লাস ওই। তাহলে প্লাস ওই আছে, ওই = প্লাস আছে মানে হচ্ছে 20,000। তার মানে মালিকানা সত্ত্ব সারা বছর ধরে 20,000 টাকা বাড়ছে। সারা বছর ধরে মালিকানা সত্ত্ব কত বেড়েছে? 20,000। শুরুতে ছিল কত? 30,000। শুরুতে 30,000। সারা বছর ধরে বৃদ্ধি পাইছে কত? 20,000। বৃদ্ধি পাইছে 20,000, সেটা প্লাস করো, তাহলে সমাপনী পাচ্ছি আমরা 50,000। সমাপনী পাচ্ছি কত? 50,000। তাহলে সমাপনী কত? সমাপনী ওই হচ্ছে 50,000। তাহলে সমাপনী ওই কত? 50,000 টাকা। এরপরে 14তে যদি যাই, উত্তোলনের সুদকে কি বলা হয়? তাহলে উত্তোলন কে করে? মালিক করে। উত্তোলন কে করে? মালিক করে। এখন মালিক যদি উত্তোলন করে এবং সেই সুদটা যদি আমরা প্রতিষ্ঠানে পাই, উত্তোলনের বিপরীতে মালিক যদি কোনো সুদ প্রদান করে, কাকে করবে? প্রতিষ্ঠান করবে। প্রতিষ্ঠানকে সুদ প্রদান করবে। তাহলে উত্তোলনের সুদ হচ্ছে প্রতিষ্ঠানের জন্য আয়। উত্তোলনের সুদ কি? উত্তোলনের সুদ হচ্ছে মালিক যেহেতু করে এবং মালিক যদি সুদ প্রদান করে, তাহলে মালিকের জন্য ব্যয়। মালিকের ব্যয়, এটা কি? মালিকের ব্যয়। আর প্রতিষ্ঠানের কি? প্রতিষ্ঠানের বা ব্যবসায়ের হচ্ছে আয়। প্রতিষ্ঠানের আয়, মালিকের ব্যয়, প্রতিষ্ঠানের আয়। তো বলছে মালিকের ব্যয় ব্যবসায়ের আয়, মালিকের ব্যয় ব্যবসায়ের আয়, মালিকের ব্যয় ব্যবসায়ের ব্যয়, ব্যবসায়ের ব্যয় নয়, ব্যবসায়ের আয়, মালিকের আয়, মালিকের আয় না, মালিকের আয় তো হইতেই পারে না। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এইটা, মালিকের ব্যয় এবং ব্যবসায়ের আয়। অ্যান্সার হচ্ছে ক। ওকে, পরেরতে যদি যাই, কোন কোন হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে? কোন কোন হিসাব ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে? তোমাদের 5টা হিসাব খাত দেখা দিয়েছি, সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয়, ব্যয়। তো এগুলোর কোন হিসাব খাত হচ্ছে কি করে? ক্রেডিট উদ্বৃত্ত প্রকাশ করে, সেইটাও তোমাদের একটা ছকে দেখাইছি। তো সেইগুলোই তোমাদেরকে বলছে সম্পদ সাধারণত ডেবিট জেড প্রকাশ করে, ক্রেডিটের কোনো সুযোগ নেই, এখানে ভুল আছে। উত্তোলন হচ্ছে ডেবিট জেড, তাহলে এখানে ভুল আছে। আয় হচ্ছে ক্রেডিট জেড প্রকাশ করে, মালিকানা সত্ত্ব ক্রেডিট জেড প্রকাশ করে, মালিকানা সত্ত্ব কি করে? ক্রেডিট জেড প্রকাশ করে। তাহলে এইটা অ্যান্সার খ, আমরা অ্যান্সার দেখতে পাচ্ছি, খ হচ্ছে অ্যান্সার। গতে কি সমস্যা আছে আমরা একটু দেখি। গ এর ক্ষেত্রে কি হচ্ছে? আয় ক্রেডিট জেড প্রকাশ করে, সম্পদ হচ্ছে ডেবিট জেড, তাহলে এইখানে ভুল আছে। ব্যয় হচ্ছে ডেবিট জেড প্রকাশ করে, এখানে ভুল আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে খ। অ্যান্সার হচ্ছে খ। 16তে আসি, হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী হলো। হিসাব তত্ত্বের বাহ্যিক ব্যবহারকারী পড়াইছিলাম অভ্যন্তরীণ এবং বাহ্যিক ব্যবহারকারী স্লাইডে। সেখান থেকে প্রশ্ন আসছে বাহ্যিক ব্যবহারকারী কোনটা? দেখো, পাওনাদার বাহ্যিক ব্যবহারকারী, ব্যবস্থাপক থাকলেই সেটা অভ্যন্তরীণ, ব্যবস্থাপক থাকলেই সেটা কি? অভ্যন্তরীণ। তাহলে এটা হচ্ছে আমাদের কি? অভ্যন্তরীণ। আর এই যে সরকার হচ্ছে বাহ্যিক, তাহলে 1 আর 3 হচ্ছে আমাদের বাহ্যিক, 1 আর 3 হচ্ছে বাহ্যিক। 17 আসলে 10,000 টাকার প্রদেয় হিসাব পূর্ণ নিষ্পত্তিতে 9,850 টাকায় নিষ্পত্তি করা হলো। হিসাব সমীকরণের লেনদেনের প্রভাব, তাহলে এটা জাবেদা করো। দেখো, প্রদেয় হিসাবকে আমরা পরিশোধ করতেছি, কি করতেছি? প্রদেয় হিসাব ডেবিট। কি করবো? প্রদেয় হিসাব ডেবিট। কত টাকা? 10,000 টাকা। 10,000 টাকা। ওকে, এরপর দেখো আমরা প্রদান করছি কত? 9,850 টাকা। তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান ক্রেডিট কত? 9,850 টাকা। তাহলে বাকি 150 টাকা কই গেল? এটা হচ্ছে আমাদের প্রাপ্ত বার্তা ক্রেডিট হচ্ছে 150 টাকা। এখন এই লেনদেনগুলোর প্রভাব একটু দেখো, লেনদেনগুলোর প্রভাব যে হয়েছে এটা একটু দেখো। প্রদেয় হিসাব, তার মানে এটা হচ্ছে এল মাইনাস, এটার ফলে কি হচ্ছে? এল মাইনাস। নগদ কমে যাচ্ছে, তার মানে এ মাইনাস হচ্ছে, এ মাইনাস। প্রাপ্ত বার্তা হচ্ছে একটা আয় বৃদ্ধি পাচ্ছে, আয় প্লাস মানে হচ্ছে এটার মানে কি? ওই বা মালিকানা সত্ত্ব প্লাস। তাহলে সম্পত্তি হ্রাস পাবে, ঠিক আছে কথা, যে সম্পত্তি হ্রাস পাইতেছে। দায় হ্রাস পাচ্ছে, এটাও ঠিক আছে। মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, এটা ঠিক না, কারণ মালিকানা সত্ত্ব আমাদের বৃদ্ধি পাচ্ছে, মালিকানা সত্ত্ব আমাদের কি হচ্ছে? বৃদ্ধি পাচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে
1 আর 2, অ্যান্সার হচ্ছে 1 আর 2, যেটা কতে আছে, 18তে যদি যাই, একটি দায় হ্রাস পেলে কি হয়? একটি দায় হ্রাস পেলে অন্য একটি দায় বৃদ্ধি পায়। একটি দায় হ্রাস পেলে কি হতে পারে? অন্য একটা দায় বৃদ্ধি হতে পারে। পাশাপাশি দেখো মালিকানা সত্ত্ব বৃদ্ধি হতে পারে, সম্পত্তি হ্রাস পায়। দায় হ্রাস পাওয়ার সাথে সাথে সম্পত্তিও হ্রাস পেতে পারে। এগুলো হিসাব সমীকরণের সাথে দেখাইতে হবে আমাদের। A = L + ওই, দেখো দায় হ্রাস পেলো, L - হইলো, তাহলে এই সমীকরণ ঠিক রাখার জন্য আমাকে L+ করতে হতে পারে। পাশাপাশি কি করতে হতে পারে? ওই প্লাস করতে হতে পারে, ওইকে প্লাস করতে হতে পারে, অথবা এই পাশে হিসাব সমীকরণ এই পাশে আসলে A- হইতে পারে। তাহলে তিনটা কথাই ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সার হবে 1 2 3। অ্যান্সার হবে কি? 1 2 ও 3, 1 2 ও 3। 19-এ যদি যাও, ডেবিট নোটে উল্লেখ থাকে কি? ডেবিট নোট মানে হচ্ছে আমরা পণ্য ফেরত দেওয়ার সময় যে নোটটা ব্যবহার করি সেটা হচ্ছে ডেবিট নোট। সেখানে পণ্যের পরিমাণ উল্লেখ থাকে, পণ্যের দর উল্লেখ থাকে, কারবারির পার্টটা থাকলে সেটা উল্লেখ থাকে। তাহলে 1 2 3 আমাদের অ্যান্সার কি? 1 2 3। এবার 20-এ যদি আসি, ক্যাশ মেমো কে প্রস্তুত করে? দেখো ক্যাশ মেমো কখন দেওয়া হয়? যখন নগদে আমরা কোনো কিছু পণ্য ক্রয় বিক্রয় করি, এবং ক্যাশ মেমো প্রস্তুত করে হচ্ছে বিক্রেতা। ক্যাশ মেমো কে প্রস্তুত করে? বিক্রেতা। নগদে কোনো লেনদেনের ফলে আমরা ক্যাশ মেমো ব্যবহার করি, এবং সবসময় বিক্রেতা হচ্ছে ক্যাশ মেমো প্রদান করে। তাহলে অ্যান্সার হবে ক। অ্যান্সার হবে কি? ক। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি এই অধ্যায়ের 20টি এমসিকিউ তোমরা খুব ভালোভাবে বুঝেছো। আমরা এখন সৃজনশীলে চলে যাব। তোমাদের জন্য যে 2টি সৃজনশীল রেখেছি সেখানে চলে যাব। তো সেইগুলো একটু তোমরা বোঝার চেষ্টা করো। পাশাপাশি তোমরা যারা ক্লাসটি করছো, তোমরা যদি মনে করো যে ক্লাসটি করে তোমাদের ভালো লাগছে বা উপকার হচ্ছে বা হেল্প হচ্ছে তোমাদের এক্সামের জন্য, তোমাদের যারা বন্ধু রয়েছে তাদেরকে ক্লাসটা শেয়ার করে দিতে পারো। তো দেখো, সৃজনশীল 1-এ কি বলা হচ্ছে? জনাব হৃদয় একজন আইনজীবী, 2024 সালের জানুয়ারি মাসে তার ব্যবসায়ের সংগঠিত লেনদেনগুলো হচ্ছে এইগুলা। এখানে 1 তারিখ থেকে 31 তারিখের লেনদেন আছে। লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করো। তাহলে কতে আমাদেরকে বলছে লেনদেন নয়। তাহলে প্রথমে দেখছো আইন ব্যবসায় বিনিয়োগ, এটা একটা লেনদেন। মাসিক 10,000 টাকা বেতনে একজন আইন সহকারী হিসাব নিয়োগ দেওয়া হলো। তাহলে কাউকে নিয়োগ প্রদান করা কোনোভাবেই লেনদেন নয়, কারণ এখানে অর্থের কোনো আদান প্রদান ঘটে নাই। এরপর দেখো আইনি সেবা বাবদ নগদ টাকা পাওয়া গেল, এটা একটা লেনদেন। তারপর ধারে 25,000 টাকার অফিস সরঞ্জাম করা হলো, এটা একটা লেনদেন। মেয়ের স্কুলের বেতন 4,000 টাকা ব্যক্তিগত তহবিল থেকে পরিশোধ করা হলো। তাহলে এই যে 4,000 টাকা পরিশোধ করা হলো নিজ তহবিল, এটার সাথে ব্যবসায়ের কোনো সম্পর্ক নয়, ব্যবসায়ের কোনো সম্পর্ক নেই। তাহলে এইটাও লেনদেন নয়। বাকিগুলো পড়ি। মাসের ভাড়া প্রদান করা হলো, এটা লেনদেন। 7 তারিখের ক্রয় বাবদ প্রদেয় হিসাব পরিশোধ করা হলো, এটাও লেনদেন। আইন সহকারীর মাসিক বেতন পরিশোধ, দেখো বেতন পরিশোধ হচ্ছে লেনদেন। তাহলে আমরা 2টা পাইছি, একটা হচ্ছে যে নিয়োগ, আর একটা হচ্ছে নিজ তহবিল থেকে মেয়ের স্কুলের বেতন। এটা হচ্ছে কি? লেনদেন নয়। তাহলে 2টা হচ্ছে আমাদের লেনদেন নয়। আমরা একটু সলভ করে ফেলি। তাহলে লেনদেন নয় এমন ঘটনার সময় তারিখ কত? একটা হচ্ছে আমাদের 1 তারিখে, জানুয়ারি 1 তারিখেই আছে। সেটা হচ্ছে আমরা লিখবো কত সাল? 2024-এর জানুয়ারি 1 কি করা হলো? আইন সহকারী নিয়োগ। এরপরে হচ্ছে জানুয়ারির কত? দেখো জানুয়ারি হচ্ছে 10 তারিখে আর একটা আছে, ব্যক্তিগত তহবিল থেকে মেয়ের স্কুলের বেতন। জানুয়ারি 10 তারিখে ব্যক্তিগত তহবিল থেকে মেয়ের স্কুলের বেতন প্রদান। স্কুলের বেতন প্রদান। তাহলে এই 2টা হচ্ছে লেনদেন নয় এমন ঘটনা তোমাকে চিহ্নিত করতে বলছে, পরিমাণ নির্ণয় করতে বলে না। এই জন্য আমরা টাকার পরিমাণ লিখবো না। এরপরে দেখো 2-এ আসো, খতে বলতেছে জানুয়ারি 1 থেকে 15 তারিখ পর্যন্ত লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব। তো যখনই তোমাদেরকে এই যে হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব বলবে, কি বলবে? হিসাব সমীকরণের উপাদান সমূহের প্রভাব বলবে, তখনই তোমরা কি করবা? টেবুলার মেথডে দেখাবা বা হচ্ছে বিবরণী ছকে দেখাবা। টেবুলার মেথডের বাংলা হচ্ছে বিবরণী ছক। তো এই যে হিসাব সমীকরণের প্রভাব দেখাতে বললেই তোমরা বিবরণী ছক করে দিবা। যে কোনো প্রশ্নে হিসাব সমীকরণের প্রভাব বললে কি করবা? বিবরণী ছক করবা। তো সেটা করতে বলছে 1 থেকে 15 জানুয়ারির লেনদেন দ্বারা। তো আমরা 1 থেকে 15 জানুয়ারির যে লেনদেন রয়েছে, অর্থাৎ এইখান থেকে এই 15 তারিখ পর্যন্ত, এইগুলো দিয়ে আমাদের এর ভিতরে আবার 2টা আছে লেনদেন নয়, এর মধ্যে 2টা আছে হচ্ছে লেনদেন নয়। তার একটা হচ্ছে আমাদের এই যে আইন সহকারী নিয়োগ, একটা হচ্ছে কি আইন সহকারী নিয়োগ, এটা বাদ দিব, এবং হচ্ছে মেয়ের স্কুলের বেতন। এই 2টা বাদে আমাদের বাকিগুলো দিয়ে কি করতে বলছে? 1 থেকে 15-এর মধ্যে বাকিগুলো দিয়ে আমাদেরকে বলছে যে হচ্ছে
টেবুলার ছকে দেখাতে হবে। টেবুলার ছক সবসময় নাও বলা থাকতে পারে। এই যে উপাদান সমূহের প্রভাব মানেই হচ্ছে আমরা কিসে দেখাবো, বিবরণী ছকে দেখাবো। কোথায় দেখাবো, বিবরণী ছকে। এখন আমি একটা বিবরণী ছক এঁকে রাখছি তোমাদের জন্য। তো দেখো বিবরণী ছকের ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে কোন কোন উপাদান। তো এই লাইনটা আমরা সবাই জানি যে উপরে সম্পদ ইকুয়াল টু দায় প্লাস মালিকানা সত্ত্ব হবে, কিন্তু সমস্যা হচ্ছে আমাদের এইখানে সম্পদের মধ্যে কি কি যাবে, নগদ আর অফিস সরঞ্জাম। এখন এই নগদ আর অফিস সরঞ্জাম আমরা কিভাবে বের করবো, দেখো বলছে আইন ব্যবসায় বিনিয়োগ করা হলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের মধ্যে নগদ আছে, পাশাপাশি হচ্ছে মূলধন আছে। তো এই দুইটা আমরা ক্যাটাগরি করে ফেললাম, নগদ এবং মূলধন, এই দুইটা পেয়ে গেলাম। এরপরে দেখো এরপর হচ্ছে আইনি সেবা প্রদান করে নগদ পাওয়া গেল, তাহলে এটা হচ্ছে সেবা আয়, তার মানে আয় পাইছি, নগদ তো আগে থেকেই লেখা ছিল, নগদ তো আগে থেকেই লেখা ছিল, তাহলে আয় আমাদেরকে যুক্ত করতে হবে, নগদ আগে থেকেই লেখা ছিল এই উপাদানটা। এরপরে দেখো এবার হচ্ছে ধারে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা, তাহলে অফিস সরঞ্জাম যদি ক্রয় করি তাহলে আমাদের একটা সম্পদ বাড়লো, প্রায় ধারে ক্রয় করার সাথে সাথে আমাদের প্রদেয় হিসাব বাড়লো, তাহলে আমাদের এই যে অফিস সরঞ্জাম নামক সম্পদ অ্যাড করতে হবে, প্রদেয় হিসাব অ্যাড করতে হবে। এরপরে দেখো পনেরো থেকে বছর জানুয়ারি মাসের ভাড়া প্রদান করা হলো 7,000 টাকা, তাহলে ভাড়া হচ্ছে আমাদের একটা ব্যয়, এজন্য আমরা কি করব, ব্যয়টা অ্যাড করব, সাথে নগদান তো আছে এবং মন্তব্যের ঘর রাখতে হবে। তাহলে আমরা আমাদের শুরু করে দিই 1 থেকে 15 তারিখের মধ্যে। তাহলে প্রথমে যেটা বলছিল যে 1 তারিখে কি বলতেছে, 50,000 টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করা হলো, তাহলে 50,000 টাকা বিনিয়োগ করলে আমাদের জাবেদা কি হয়, নগদান ডেবিট 50,000, মূলধন ক্রেডিট। তাহলে আমরা নগদে লিখবো 50,000, নগদে কি লিখবো, এখানে লিখবো 2024 জানুয়ারি 1, তাহলে নগদে লিখবো কত, 50,000 টাকা, 50,000 টাকা। পাশাপাশি আমাদের মূলধন কত হবে, 50,000, মূলধন কত হবে 50,000। তো 1 তারিখের লেনদেন শেষ, আমরা এখানে দাগ দিয়ে দিব, এখানে লিখতে পারি মূলধন আনয়ন, কি লিখতে পারি, মূলধন আনয়ন। ওকে, তো আমাদের এইটা শেষ। এখন এখানে জেড বের করতে হবে, আমাদের এটা জেড দেখো 50,000ই আছে, 50,000 ইকুয়াল টু 50,000। ওকে, এরপরে দেখো এরপর আমাদের কত তারিখ আছে, 3 তারিখ আছে। 3 তারিখে আইনি সেবা প্রদান করে নগদ পাওয়া গেল 10,000 টাকা, তাহলে নগদান ডেবিট, সেবা আয় ক্রেডিট। তাহলে নগদে লিখবো আমরা 10,000, নগদে কত লিখবো, এটা কত 3 তারিখ, তাহলে 3 তারিখে নগদে লিখবো 10,000, আয়তে লিখবো 10,000, আয়তে কত লিখবো 10,000। এটার কাজ শেষ, আবারও একটা লাইন ড্র করব, লাইন ড্র করে আমরা জেড নির্ণয় করে ফেলবো। তাহলে এটা হচ্ছে সেবা আয়, এটার মন্তব্যের কলামে কি লিখতে পারো তোমরা, সেবা আয়। ওকে, তো এখন আমরা আবার জেড নির্ণয় করব। তো জেডের ক্ষেত্রে দেখো 50 আর 10, এখানে হলো 60,000 টাকা, এবং মানে 5 মনে হচ্ছে দেখে আমরা 60 করে দিই, 60,000। ওকে, এইখানে হলো 50, এখানে হলো 10, এখানে হলো 10,000। ওকে, আমরা একটু ইকুয়াল গুলো দিয়ে দিই, এখানে ইকুয়াল হবে, এখানে ইকুয়াল হবে। ওকে, এরপরে পরের তারিখের লেনদেন কত আছে দেখো, 7 তারিখ আছে। 7 তারিখ বলছে ধারে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হলো, তাহলে অফিস সরঞ্জাম ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, অফিস সরঞ্জাম ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। তাহলে অফিস সরঞ্জাম আমাদের বাড়বে, পাশাপাশি প্রদেয় হিসাব বাড়বে, তাহলে অফিস সরঞ্জাম কত, 25,000 টাকা, অফিস সরঞ্জাম বাড়বে 25,000। তাহলে এটা কত তারিখ, এটা আমাদের 7 তারিখ, কত তারিখ, 7 তারিখ। তাহলে আমরা 7 তারিখে যাব, 7 তারিখে হচ্ছে অফিস সরঞ্জাম বৃদ্ধি পাইলো 25,000 লিখলাম, পাশাপাশি আমাদের যে প্রদেয় হিসাব রয়েছে সেটা 25,000 বৃদ্ধি পাইলো। এরপর আমরা আবার লাইনটা টেনে জেরগুলো করতে থাকবো। তো জেরটা দেখো তোমরা একটু, এখানে দেখো আমাদের হচ্ছে বাকিতে সম্পদ ক্রয়, এখানে মন্তব্যে কি লিখতে পারো, বাকিতে সম্পদ ক্রয়। ওকে, এরপরে দেখো আমরা জেরগুলো করে ফেলবো, এখানে আছে 60,000, এখানে আছে কত, 60,000। ওকে, এরপর এখানে আছে আমাদের 25,000, এখানে ইকুয়াল দিব, এখানে আছে দেখো 25,000, এখানে আছে 50,000, এখানে আছে 10,000। ওকে, জেরগুলো করা শেষ। আমরা 7-এর পরে 10 আসবে না, 15-তে যাব। জানুয়ারি মাসের ভাড়া প্রদান 7,000 টাকা, তাহলে ভাড়া প্রদান করলে আমরা লিখবো ভাড়া ব্যয় ডেবিট, নগদান ক্রেডিট। কি লিখবো, ভাড়া ব্যয় জাবেদা যদি আমরা করি, ভাড়া ব্যয় ডেবিট, নগদান ক্রেডিট। তবে নগদ থেকে টাকা কমে যাচ্ছে, নগদ থেকে কি হচ্ছে, টাকা কমে যাচ্ছে, নগদ থেকে টাকা কি হচ্ছে, কমে যাচ্ছে। তাহলে আমাদের এটা কত তারিখ, 15 তারিখ, তাহলে আমরা 15 তারিখে লিখবো নগদ থেকে টাকা কমে যাবে কত টাকা, 7,000 টাকা। তাহলে আমরা 7,000 এখানে মাইনাস দিব, 7,000 মাইনাস দিব, এখানে ইকুয়াল দিব, এবং যেহেতু ব্যয় হচ্ছে, ব্যয়টা আমরা মাইনাস আকারে 10,000 টাকা দেখাবো। ওকে, তো এটা হচ্ছে আমাদের ভাড়া ব্যয়, এটা হচ্ছে আমাদের ভাড়া ব্যয়। তো এই ছিল আমাদের
যাবতীয় 15 তারিখ পর্যন্ত লেনদেন। এখন প্রত্যেকটা জের আমরা ক্যালকুলেশন করব। তো জেরগুলো আমরা একটু ক্যালকুলেশন করে ফেলি। এখানে 7 মাইনাস করলে আমাদের 53,000 হয়। কত হয়? 53,000, এখানে হয় 25,000। ওকে, ইকুয়াল টু এখানে 25,000 আছে, এখানে 50,000 আছে, এখানে 50,000 আছে, এখানে 10,000 আছে এবং এখানে মাইনাস 10,000 আছে। এখানে কত আছে? ব্যয়তে আমি 10,000 লিখেছি, এটা 7,000 হবে। এটা কত হবে? 7,000। তাহলে এটা হচ্ছে মাইনাস 7,000। তাহলে দেখো এখানে মাইনাস 7,000 আছে। কত আছে? মাইনাস 7,000। ওকে, এখন এইটা জের আমরা একবারে ক্যালকুলেশন করব। সবগুলো জের আলাদা আলাদা করলাম, এবার একবারে আমরা একটা ক্যালকুলেশন করে দিব। তাহলে জের যখন আমরা ক্যালকুলেশন করব তখন দেখো কি আসতেছে, এই পাশের গুলা, অর্থাৎ এই যে এর যে পাশটা রয়েছে এখানে দুইটা জের পেয়েছি আমরা, এই দুইটা। তো এই দুইটাকে আমরা এক কলামে লিখবো। 53 আর 25 কত হয়? 78,000 টাকা। 53 আর 25 কত হয়? 78,000 টাকা। তো এটা ক্লোজ করব, ইকুয়াল টু দিব। এই পাশে যে জেরগুলো রয়েছে এখানে প্লাস দিতে পারো চাইলে। এই পাশে যে জেরগুলো রয়েছে সবগুলো আমরা যোগ বিয়োগ করব। তো দেখো 25 আর 50 হচ্ছে 75, 75 আর 10 85, 85 থেকে 7 বাদ দিলে আমাদের 78,000 টাকা হয়। সেটা আমরা লিখবো 78,000 টাকা। দেখো এখন এ ইকুয়াল টু এল প্লাস ওই। এখন এইখানে এই যে মাঝখানে যে দাগগুলো এগুলো কিন্তু থাকবে না, এই দাগগুলো একটু কষ্ট করে তোমরা উঠাই দিবা, এই দাগগুলো থাকবে না। তো এটাই ছিল আমাদের বিবরণী ছক। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এটা ছিল আমাদের ক্ষয়ের রিকোয়ারমেন্ট। আমরা গতে যাব। তো গ নঙে কি বলছে দেখো, গতে আমাদের কি চেয়েছে? গতে বলতেছে প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব ও হিসাবের শ্রেণী উল্লেখ করে হিসাব খাত এবং হচ্ছে হিসাবের শ্রেণী উল্লেখ করতে বলছে। প্রতিটি লেনদেনের সংশ্লিষ্ট হিসাব এবং হিসাবের শ্রেণী উল্লেখ করো এবং আধুনিক পদ্ধতিতে করতে বলছে। তাহলে আধুনিক পদ্ধতিতে আমাদের হিসাবের শ্রেণী কয়টা? 5টা। সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় এবং ব্যয়। তাহলে এই 5টা শ্রেণী দেখাতে বলছে এবং সংশ্লিষ্ট হিসাব দেখাতে বলছে, অর্থাৎ জাবেদা করে আমাদেরকে হিসাব দেখাতে হবে। তাহলে এই হিসাবগুলো আমরা দেখাবো কিভাবে? প্রত্যেকটা লেনদেনের। তাহলে লেনদেন নয় কোনটা কোনটা সেগুলো বাদ দিবা, এইটা বাদ এবং হচ্ছে এটা বাদ, বাকিগুলো আমাদেরকে দেখাতে হবে। তাহলে আমরা একটু লিখি 2024, তাই না? 2024 জানুয়ারি 1 তারিখে কি হয়েছে দেখো, আইন ব্যবসায় বিনিয়োগ করা হলো। তাহলে আমাদের সংশ্লিষ্ট হিসাব হচ্ছে আমাদের কি হবে? নগদান ডেবিট, টাকার অ্যামাউন্ট দেখাতে হবে না, নগদান হিসাব এবং হচ্ছে মূলধন হিসাব, নগদান হিসাব এবং কি মূলধন হিসাব। এখন হিসাবের শ্রেণী কি? নগদান হচ্ছে একটা সম্পদ। আধুনিক পদ্ধতিতে নগদান হচ্ছে একটা সম্পদ। 5টা প্রকার হিসাব আমাদের। মূলধন হচ্ছে কি? মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব। তাহলে এইটা আমরা ক্লোজ করে দিলাম 1 তারিখেরটা। এরপরে দেখো, এরপরে হচ্ছে আমাদের জানুয়ারি কত? এরপর আমরা জানুয়ারি 3-এ চলে যাব। আইনি সেবা প্রদান করে নগদ 10,000 টাকা পাওয়া গেল। তাহলে নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট, তাহলে নগদান হিসাব হচ্ছে আমাদের সম্পদ। নগদান হিসাবের শ্রেণী কি? সম্পদ। নগদানের শ্রেণী হচ্ছে সম্পদ। আর এই যে সেবা আয়, এটা শ্রেণী কি? আয়। এটা শ্রেণী হচ্ছে আয়। দ্বিতীয়টা হয়ে গেল। এটা হচ্ছে জানুয়ারি কত? 3 তারিখ। এটা হচ্ছে জানুয়ারি 3 তারিখ। তাহলে এইটার হচ্ছে আমরা কি করব? লাইন টেনে ক্লোজ করব। 3-এর পরে দেখো কত আসে। 3-এর পরে আছে আমাদের 7, ধারে 25,000 টাকার অফিস সরঞ্জাম ক্রয় করা হলো। 3-এর পরে আছে আমাদের কত? 7, অফিস সরঞ্জাম ক্রয়। ধারে অফিস সরঞ্জাম ক্রয় করা হলো কত টাকা? 25,000 টাকা। তাহলে আমরা লিখবো অফিস সরঞ্জাম ডেবিট, অফিস সরঞ্জাম হিসাব এবং ধারে যেহেতু করছি তাহলে প্রদেয় হিসাব, ক্রেডিট। তাহলে অফিস সরঞ্জামের শ্রেণী হচ্ছে সম্পদ। অফিস সরঞ্জামের শ্রেণী কি? সম্পদ। তাহলে এটা হচ্ছে আমাদের একটা সম্পদ। পাশাপাশি প্রদেয় হিসাব হচ্ছে আমাদের একটা দায়। এর পরের যে শ্রেণীটা আছে সেটা কত তারিখ আমরা একটু দেখি। এরপরে বলছে 15 তারিখ জানুয়ারি মাসের ভাড়া প্রদান করা হলো 7,000 টাকা। তাহলে আমরা লিখতে পারি ভাড়া হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। ভাড়া হিসাব ডেবিট, এটা কত তারিখ? 15 তারিখ। জানুয়ারি লিখতে পারো এখানে, জানুয়ারি 15। ভাড়া হিসাব ডেবিট, পাশাপাশি নগদান হিসাব ক্রেডিট। তাহলে ভাড়া হচ্ছে একটা ব্যয় শ্রেণী। কোন ধরনের? আধুনিক হিসাব খাত অনুযায়ী 5টি শ্রেণীর মধ্যে ভাড়া হচ্ছে ব্যয় এবং নগদান হচ্ছে একটি সম্পদ। ওকে,
তাহলে এইটা করার পরে আমাদের আরও লেনদেন রয়েছে, সেগুলো আমরা একটু লিখবো। সেগুলোর ক্ষেত্রে দেখতে পাচ্ছ 22 তারিখে 7 তারিখের ক্রয় বাবদ প্রদেয় হিসাব পরিশোধ করা হলো 10,000 টাকা। তাহলে 7 তারিখে আমরা 25,000 টাকার কিনছিলাম, তার মধ্যে 10,000 টাকা পরিশোধ করছি। তাহলে আমরা লিখবো 22 তারিখ, জানুয়ারি 22 কত টাকা পরিশোধ করছি? 10,000 টাকা। তাহলে প্রদেয় হিসাবকে আমরা পরিশোধ করতেছি, প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। প্রদেয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে প্রদেয় হচ্ছে একটা দায়ের শ্রেণীযুক্ত হিসাব, দায় শ্রেণীযুক্ত হিসাব, আর নগদান হচ্ছে একটা সম্পদ শ্রেণীভুক্ত হিসাব। এই দুইটা শ্রেণী আমরা লিখে দিব। এখানে লাইন টেনে এটা ক্লোজ করলাম। এরপরে জানুয়ারির পরে আমাদের সর্বশেষ লেনদেন কোনটা আছে? 31 তারিখ, আইন সহকারীর মাসিক বেতন পরিশোধ করা হবে। তাহলে আইন সহকারীকে আমরা 10,000 টাকায় ঠিক করছিলাম, সেইটা প্রদান করছি। তাহলে 31 তারিখে আইন সহকারীর বেতন প্রদান করা হবে। তাহলে জানুয়ারি 31 তারিখ, তাহলে আইন সহকারীর বেতন হচ্ছে বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন কত? বেতন হচ্ছে একটা ব্যয় শ্রেণীভুক্ত হিসাব এবং হচ্ছে নগদান হচ্ছে একটা সম্পদ শ্রেণীভুক্ত হিসাব। তো এই পর্যন্ত আমাদের লেনদেন ক্লোজ হবে। আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা ছিল আমাদের গয়ের রিকোয়ারমেন্ট। তো প্রিয় শিক্ষার্থীরা, এই পর্যন্ত আমরা সৃজনশীল 1 বুঝলাম। এবার আমরা সৃজনশীল 2-এ চলে যাব। তো 2-এ আসলে কি বলতে যাচ্ছে আমরা যদি একটু দেখি। 2-এ আসলে আরেকটা সৃজনশীল রেখেছি তোমাদের জন্য। এই প্রথম অধ্যায় সৃজনশীলগুলো একই রকম হয়। সাধারণত খ বা গতে হচ্ছে টেবুলার ছক বা বিবরণী ছক চায়, পাশাপাশি তোমাদের যেগুলো লেনদেন নয় সেগুলো চিহ্নিত করতে বলে, এবং অনেক সময় হিসাবের শ্রেণী আধুনিক পদ্ধতিতে বলতে পারে, সনাতন পদ্ধতিতে বলতে পারে। তো এইগুলো আমাদেরকে মূলত করতে হয়। তো সেই ধরনের তোমাদেরকে 2টি সৃজনশীল আমি দেখানোর চেষ্টা করছি। ইতোমধ্যে একটি সলভ হয়ে গিয়েছে, আরেকটি এখন আমরা করব। তো প্রথমটিতে দেখো, প্রথমটিতে আমরা যেভাবে সলভ করেছিলাম, দ্বিতীয়টার ক্ষেত্রে দেখো কি কি চায়। তো জনাব রাসেল 2022 সালের 2022 হবে এখানেও, তাহলে 2022। আচ্ছা, এখানে 2022 না দিয়ে তোমরা যদি 2024 দিয়ে দাও তাহলে দুইটা কিন্তু মিলে যায়। 2024 সাল। তাহলে 2024 সালের ক্ষেত্রে কি হয়? 2024 সালের 1 জুলাই তারিখে নগদ 1,20,000 টাকা এবং 10,000 টাকা মূল্যের আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করে 1 জুলাই তারিখে। উক্ত মাসে তার লেনদেনগুলো ছিল নিম্নরূপ। এই ধরনের কিছু লেনদেন তারা করে। 2 তারিখে আসবাবপত্র ক্রয়, 4 তারিখে রায়হানের নিকট হতে পণ্য ক্রয়, 5 তারিখে অফিসের জন্য মাসিক 30,000 টাকার একটি বাড়ি ভাড়া করেন। তাহলে দেখো, বাড়ি ভাড়া করা হচ্ছে কোনো ধরনের লেনদেন নয়। বাড়ি ভাড়া চুক্তি করা বা বাড়ি ভাড়া নেওয়া, যতক্ষণ না পর্যন্ত বাড়ি ভাড়া প্রদান করছি, তাহলে এটা কোনো লেনদেন নয়। এটাকে আমরা আলাদা করে রাখি, পড়ার সময় পেয়ে গিয়েছি। তাহলে 5 তারিখের এটা কোনো ধরনের লেনদেন নয়। এরপর দেখো, আরিফের নিকট পণ্য বিক্রয়, মাসিক 40,000 টাকা বেতনে একজন হিসাব রক্ষক নিয়োগ। তাহলে এই যে নিয়োগ দেওয়া বা অর্ডার দেওয়া, এগুলো কোনো ধরনের লেনদেন নয়। তাহলে নিয়োগ দিয়েছি কিন্তু আমরা বেতন প্রদান করিনি, তাহলে এটাও কোনো লেনদেন নয়। তাহলে এই দুইটা পাইলাম হচ্ছে লেনদেন নয়। এরপরে দেখো, জামালের নিকট হতে 12,000 টাকা ঋণ নেওয়া হলো, লেনদেন। আরিফের নিকট হতে 2,000 টাকার আর পাওয়া যাবে না, এটাও একটা লেনদেন। কর্মচারী রফিককে বেতন প্রদান, জামালের ঋণের 5,000 টাকা পরিশোধ। তাহলে এই সবগুলোই লেনদেন, এগুলো সবই লেনদেন। তাহলে বাকি পাইছি হচ্ছে 2টা। তাহলে ক নম্বরে আসি আমরা, বলছে লেনদেন নয় এমন ঘটনা বা টাকার পরিমাণ নির্ণয় করো। আগেরটাতে টাকার পরিমাণ বলে নাই, চিহ্নিত করতে বলছে। এবার হচ্ছে টাকার পরিমাণও নির্ণয় করতে বলেছে। এই সৃজনশীলে কি বলেছে? টাকার পরিমাণ নির্ণয় করো। তাহলে আমরা লেনদেন নয় এমন ঘটনা তো চিহ্নিত করব, পাশাপাশি হচ্ছে টাকার পরিমাণ নির্ণয় করব। এবং দেখো, এখানে 1 জুলাই তারিখে আরো একটা লেনদেন আছে, 1 তারিখেও একটা লেনদেনের কথা কিন্তু আছে, ওইটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। তাহলে প্রথম যেটা কয়ের রিকোয়ারমেন্ট আমরা সলভ করি, 5 তারিখে জুলাই 5 30,000 টাকার বাড়ি ভাড়া হচ্ছে করা হলো সেটা। তাহলে আমরা লিখতে পারি 2024 জুলাই 5 কি হয়েছে? বাড়ি ভাড়া করা হলো। কত টাকা বাড়ি ভাড়া করা হলো? হচ্ছে মাসিক হচ্ছে 30,000 টাকা, মাসিক 30,000 টাকা। তো আমরা এখানে লিখবো 30,000, এখানে লিখবা টাকা বা পরিমাণ টাকা, এখানে লিখবা টাকা। ওকে। এরপরে দেখো, আরেকটা হচ্ছে লেনদেন নয় পেয়েছি, মাসিক 40,000 টাকার বেতনে হিসাব রক্ষক নিয়োগ। তাহলে হিসাব রক্ষক নিয়োগ কত তারিখ? 7 তারিখ। তাহলে লিখবো জুলাই 7 হিসাব রক্ষক নিয়োগ কত টাকা বেতনে? 40,000 টাকা। তাহলে এই দুটা হচ্ছে লেনদেন নয়। তাহলে এই দুটা চিহ্নিত করলাম এবং পরিমাণ দাঁড়াচ্ছে 70,000 টাকা। পরিমাণ দাঁড়াচ্ছে কত? 70,000 টাকা। তাহলে মোট 70,000 টাকা। তাহলে ক শেষ, আমাদের ক নং শেষ। আমরা খতে যাব, ক শেষ
খতে চলে যাব। তো খতে দেখো কি বলছে, খতে বলছে জুলাই 10, 25, 28 এবং 30 তারিখের লেনদেনগুলোর আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ সহ হিসাব খাত নির্ণয় করো। তাহলে হিসাব খাত নির্ণয় করতে হবে আমাদের। আধুনিক পদ্ধতিতে হিসাব খাত 5টি, আধুনিক পদ্ধতিতে শ্রেণী বিভাগ করতে হবে, শ্রেণী বিভাগ সহ হিসাব খাত। তাহলে হিসাব খাত হচ্ছে আমাদের যে হিসাব রয়েছে সেগুলো দেখাতে হবে, এবং হিসাব খাত সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয় এগুলো দেখাতে হবে পূর্বের গয়ের মতো। তাহলে আমরা 10 তারিখ, কত তারিখ করব, 10, 25, 28, 30 অর্থাৎ এই পর্যন্ত আমাদেরকে করতে বলেছে। তো জামালের নিকট থেকে 12,000 টাকা ঋণ নেওয়া হলো জুলাই 10, 2024 সালের, 2024 সালের জুলাই 10, জুলাই কত 10 বলছে জামালের নিকট থেকে ঋণ নেওয়া হলো 12,000 টাকা। তাহলে জামালের নিকট থেকে যদি আমরা ঋণ নিই তাহলে কি হবে, আমাদের নগদান বা ব্যাংক বাড়বে এবং ঋণ হিসাবটা ক্রেডিট হবে। তাহলে আমরা লিখতে পারি নগদান ডেবিট, নগদান ডেবিট, যেহেতু এখানে সংশ্লিষ্ট হিসাব খাত দেখাতে বলেছে, পরিমাণ দেখানোর কোনো প্রয়োজন নেই, 12,000 টাকা ওটা আমাদের লিখতে হবে না। তাহলে নগদান হিসাব ডেবিট আর ঋণ হিসাব ক্রেডিট, ঋণ হিসাব ক্রেডিট ব্র্যাকেটে আমরা লিখে দিতে পারি জামাল, জামালের কাছ থেকে নিয়েছি, তো জামাল, জামালের কাছ থেকে নিয়েছি জামাল, তার মানে জামালের ঋণ হিসাব। তাহলে এটা নগদান হচ্ছে একটা সম্পদ জাতীয় হিসাব, নগদান একটা কি সম্পদ জাতীয় হিসাব, আর ঋণ হচ্ছে একটা কি দায় জাতীয় হিসাব। তাহলে এইটা শেষ হইলো আমাদের, এটা আমরা ক্লোজ করব, এটা ক্লোজ করলাম। এরপরে আমরা পরবর্তী যে সেকেন্ড লেনদেন আছে 25 তারিখ, আরিফের নিকট হতে 2,000 টাকা আর পাওয়া যাবে না। তার মানে এটা আমাদের অনাদায়ী পাওনা বা কুঋণ হয়ে গিয়েছে। কি হয়েছে, অনাদায়ী পাওনা বা কুঋণ হয়ে গেছে, অনাদায়ী পাওনা বা কুঋণ হয়ে গিয়েছে। তাহলে আরিফের নিকট থেকে যদি 2,000 টাকা না পাওয়া যায় সেটা আমাদের কি করবে, 2,000 টাকা আমাদের কুঋণ হয়ে গিয়েছে, তাহলে এটা পাওয়া যাবে না। তাহলে এটা আমরা কিভাবে দেখাতে পারি, কুঋণ হিসাব ডেবিট এবং হচ্ছে কুঋণ সঞ্চিত হিসাব ক্রেডিট, এইভাবে আমরা দেখাতে পারি। আরিফের নিকট হতে 2,000 টাকা আর পাওয়া যাবে না। তাহলে আরিফ ছিল আমাদের দেনাদার, আরিফ ছিল আমাদের কি দেনাদার, আরিফ ছিল আমাদের একজন দেনাদার। তাহলে জুলাই কত, এটা 25, জুলাই 25, জুলাই 25 তারিখে কি হয়েছে, আরিফ ছিল আমাদের একটা দেনাদার, সে কমে যাবে, সে হচ্ছে ক্রেডিট হবে। তাহলে আমাদের এটাকে আমরা লিখতে পারি অনাদায়ী পাওনা হিসাব বা কুঋণ হিসাব, অনাদায়ী পাওনা, অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব। যদি সরাসরি পদ্ধতিতে করি তাহলে হবে অনাদায়ী পাওনা বা কুঋণ হিসাব। এবং আরেকটা হচ্ছে আমাদের দেনাদার, দেনাদার বা হচ্ছে প্রাপ্য হিসাব, ব্র্যাকেটে আরিফ, আরিফ, আরিফের টাকা আর পাবো না, তার মানে দেনাদার আরিফকে কমিয়ে দিতে হবে। তাহলে আমরা ক্রেডিটে রাখলাম। তাহলে অনাদায়ী পাওনা বা কুঋণ হচ্ছে আমাদের জন্য একটা ব্যয়, তো এটার হিসাবের শ্রেণী হচ্ছে ব্যয়, এবং পাশাপাশি দেনাদার হচ্ছে আমাদের জন্য সম্পদ, সে কমে গিয়েছে, সম্পদ। তো এটা আমরা ক্লোজ করে দিব, এটা আমাদের শেষ। এরপরে দেখো আমরা পরবর্তী লেনদেনে যদি যাই, জুলাই, জুলাই কত দেখো, জুলাই 28, কর্মচারী রফিককে বেতন প্রদান 4,000 টাকা। তার মানে আমরা জুলাই 28 বেতন হিসাব ডেবিট, বেতন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বেতন হচ্ছে একটা ব্যয়, বেতন হচ্ছে একটা ব্যয়, এবং নগদান হচ্ছে একটি সম্পদ, নগদান হচ্ছে কি একটি সম্পদ। তাহলে এটা হিসাবের শ্রেণী আমরা সম্পদ বের করে ফেললাম। তাহলে আমাদের জুলাই 28-এর কাজ শেষ। এরপরে জুলাই কত দেখো, জুলাই 28-এর পরে কত, জুলাই 30, জুলাই 30 জামালের ঋণের 5,000 টাকা পরিশোধ করা হলো। তাহলে জামালের কাছ থেকে ঋণ নিয়েছিলাম অনেক আগে, দেখো জামালের ঋণ ছিল, জামালের ঋণ নিয়েছিলাম 12,000 টাকা, সেখান থেকে 5,000 টাকা পরিশোধ করেছি। তাহলে আমরা ঋণ হিসাবটাকে ডেবিট করব 5,000 টাকা, পাশাপাশি নগদে দিয়েছি, নগদান ক্রেডিট করব। তাহলে আমরা লিখতে পারি ঋণ হিসাব, ঋণ হিসাব ব্র্যাকেটে জামাল, এবং হচ্ছে নগদে যদি দিয়ে থাকি তাহলে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে ঋণ হচ্ছে আমাদের একটা দায়, দায়টাকে আমরা ডেবিট করেছি, তো এটা শ্রেণী লিখবো দায়, এবং নগদান হিসাব যেহেতু নগদ চলে গিয়েছে এটাকে ক্রেডিট করেছি, এবং সম্পদ হচ্ছে ক্রেডিট। তাহলে এই ছিল আমাদের হিসাবের শ্রেণী, অর্থাৎ ক্ষয়ের রিকোয়ারমেন্ট আমাদের শেষ। এরপর আমরা গতে যাব। গতে কি বলছে দেখো, জুলাই 1, 24 এবং 6 তারিখের লেনদেন দ্বারা জুলাই 1, জুলাই 1, 2, 1, 2, 4 এবং 6, 4 এবং 6, জুলাই 1, 2, 4 এবং 6, অর্থাৎ জুলাই 1 হচ্ছে যে 2024 বলেছে, 2024 সালের 1 জুলাই, 2, 4 এবং হচ্ছে 6, এই 4টি লেনদেন দিয়ে আমাদেরকে কি বলেছে, হিসাব সমীকরণের প্রভাব বিবরণী ছকে দেখাও। তো আমি তোমাদেরকে বলেছি হিসাব সমীকরণের প্রভাব বললেই তোমরা বিবরণী ছক বা টেবুলার ছক না বলুক, তোমরা টেবুলার ছকে দেখাই দিবা। সেটা কি করবা, টেবুলার ছকে দেখাই দিবা। এখানে তো বিবরণী ছক উল্লেখ করেই দিয়েছে, তো আমাদেরকে বিবরণী ছক করতে হবে। আমরা দেখতে পাচ্ছি নগদ নামক একটি সম্পদ রয়েছে, তো নগদের জন্য সম্পদের ক্ষেত্রে একটা ঘর করতে হবে। আসবাবপত্র নামক একটা সম্পদ রয়েছে, এবং এই দুইটা মিলে আমাদের মূলধন হয়,
তো এই দুটার জন্য আমাদের মূলধন কাটতে হবে। তারপরে দেখো নগদে আসবাবপত্র ক্রয়, এই দুটা অলরেডি ছক করা হয়ে গিয়েছে। যদি আমরা প্রথমটা করে ফেলি, তবে রায়হানের নিকট হতে পণ্য ক্রয়, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হচ্ছে একটা ব্যয়, এবং হচ্ছে রায়হানের নিকট থেকে তার মানে বাকিতে ক্রয় করেছি, তার মানে প্রদেয় হিসাব বা রায়হানের হিসাবটাও আমাদেরকে বিবরণী ছকে আনতে হবে। এরপরে দেখো আরিফের নিকট পণ্য বিক্রয়, তাহলে এটাও বাকিতে হয়েছে, তার মানে দেনাদারের আরেকটা ঘর সম্পদের পাশে আনতে হবে। তাহলে এই ছকগুলো আমাদেরকে করতে হবে। লেনদেন পরে আমরা কি কি ঘর হবে সেটা আমরা বুঝবো। তো দেখো নগদ, প্রাপ্য হিসাব এবং আসবাবপত্র হয়েছিল, প্রদেয়, মূলধন, আয় ব্যয়। আয় এবং ব্যয় সবসময় দেখাতে হবে মূলধনের পাশে। তো আমরা শুরুটা করি 2024 সালের 1 তারিখে কি হয়েছে দেখো। 1 তারিখে নগদ 1,20,000 এবং 10,000 টাকার আসবাবপত্র নিয়ে ব্যবসায় শুরু করা হয়েছে। তাহলে আমরা এটাকে লিখতে পারি নগদান হিসাব ডেবিট, আসবাবপত্র হিসাব এবং মূলধন হিসাব ক্রেডিট। আসবাবপত্র ডেবিট এবং মূলধন ক্রেডিট। তাহলে আমরা 1 তারিখে যাব, জুলাই 1, 2024, জুলাই 1। জুলাই 1-এ কোনটি ঘটছে? জুলাই 1-এ হচ্ছে আমাদের নগদ হচ্ছে কত টাকা? 1,20,000 টাকা। তাহলে নগদান ডেবিট 1,20,000 টাকা, 10,000 টাকার আসবাবপত্র, 10,000 টাকা কি আসবাবপত্র, এই দুইটা নিয়েছি। তাহলে ইকুয়াল হবে ক্রেডিট পাশটা, মূলধন হবে এই দুইটা যোগ করে কি হবে? এই দুটা যোগ করে মূলধন হবে ক্রেডিটে। তাহলে মূলধন হিসাব যেটা হচ্ছে এখানে আছে 1,30,000 টাকা, কি হবে? 1,30,000 টাকা। ওকে, তো এই পর্যন্ত আশা করি বুঝতে পারছো। আমরা একটা লাইন টেনে জের করব, লাইন টেনে হচ্ছে জের নির্ণয় করব। এটাকে মন্তব্য যদি লিখতে চাও কেউ, তাহলে লিখবা হচ্ছে মূলধন আনয়ন, মূলধন আনয়ন, সম্পদ এবং ক্যাশ হিসেবে মূলধন আনয়ন। এত বড় তো আর লেখার জায়গা নাই আমাদের, এই জন্য হচ্ছে অতটুকুই লিখেছি। এরপরে আমরা যদি হচ্ছে জুলাই কততে যাই, জুলাই 1-এর পরে কততে যেতে বলছে দেখো, জুলাই 2, জুলাই 2-এর লেনদেন। তাহলে 2-এ হচ্ছে আমাদের নগদে আসবাবপত্র ক্রয় 10,000 টাকা। তাহলে নগদে যদি আসবাবপত্র ক্রয় করি, ওইটা তো দেন জের নির্ণয় করতে হবে, জের নির্ণয় করা হয়নি। তাহলে আমরা জেরটা আগে নামাই, 1,20,000, এখানে 10,000 আছে, ইকুয়াল টু এখানে 1,30,000 আছে। এটা হচ্ছে আমাদের জের। এরপরে আমরা জুলাই কত, জুলাই 2, জুলাই 2-তে যাব। তো জুলাই 2-তে কি হচ্ছে? জুলাই 2-তে আসবাবপত্র কেনা হচ্ছে নগদে 10,000 টাকা। তাহলে আসবাবপত্র একটা সম্পদ, এখানে 10,000 টাকা বৃদ্ধি পাচ্ছে এবং নগদের 10,000 টাকা হ্রাস পাচ্ছে। তাহলে এটা ব্র্যাকেটে 10,000 দিব, অর্থাৎ মাইনাস 10,000। আর কোনো ইস্যু নাই এখানে। তাহলে আমরা এটা দাগ টেনে, এখান থেকে দাগ টেনে আমরা কি করব? আমরা জের নির্ণয় করে ফেলবো। তাহলে এটাকে বলতে পারি আমরা আসবাবপত্র ক্রয়, নগদে সম্পদ ক্রয়, নগদে সম্পদ বা আসবাবপত্র ক্রয়। ওকে, তাহলে এখন আমরা জেরটা বের করবো। এখন আমরা জেরে চলে যাব। তাহলে জের হচ্ছে 1,10,000 টাকা। এই 1,20,000 থেকে 10,000 বাদ দিলে 1,10,000। এইখানে দেখো কত হচ্ছে, এখানে 10 আর 10 20,000, ইকুয়াল টু এখানে 1,30,000ই আছে, 1,30,000। ওকে, তাহলে জের করার পর আমরা পরবর্তী যে জুলাইয়ের তারিখ আছে সেটাতে চলে যাব। জুলাই কত? জুলাই 4, রায়হানের নিকট হতে পণ্য ক্রয় 5,000 টাকা। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি জুলাই 4-এ যাই, জুলাই 4-এ কি বলছে? জুলাই 4-এ বলছে যে আরিফের নিকট, রায়হানের নিকট থেকে পণ্য ক্রয়। তার মানে এটা বাকিতে হয়েছে ক্রয় আর প্রদেয় হিসাব, ক্রয় আর প্রদেয় হিসাব কি হবে? ক্রয় হচ্ছে 5,000 টাকা, প্রদেয় হিসাব 5,000 টাকা। তাহলে ক্রয়তে আমরা, ক্রয় মানে হচ্ছে ব্যয় আর প্রদেয় হিসাব বাড়বে। তাহলে এখানে দেখো 5,000 টাকা এখানে প্লাস হলো এবং এখানে হচ্ছে 5,000 টাকা মাইনাস হলো। তাহলে ক্রয় মানে হচ্ছে ব্যয়, এই জন্য 5,000 টাকা আমরা মাইনাস করে দেখালাম। পাশাপাশি হচ্ছে প্রদেয় হিসাব হচ্ছে আমরা বাকিতে কিনছি, এই জন্য বাকিতে 5,000 টাকা বা প্রদেয় হিসাবে 5,000 টাকা আনলাম। তো এখানে আমাদের লিখে দিতে হবে বাকিতে ক্রয়, বাকিতে ক্রয়। ওকে, এবার আমরা জেটটা একটু নির্ণয় করার চেষ্টা করব। জুলাই 4-এর ঘটনা হয়ে গেল। তাহলে এখানে 1,10,000, এখানে 20,000ই রয়েছে, ইকুয়াল টু এখানে 5,000 আসলো এবং এখানে 1,30,000 রয়েছে, 1,30,000 রয়েছে, এখানে মাইনাস 5,000 রয়েছে। ওকে, এরপরে আমরা যদি এটা জের হয়ে গেল, এখন আমরা যদি জুলাই 6-তে যাই, জুলাই 6-এ যদি যাই, আরিফের নিকট পণ্য বিক্রয়, তার মানে এটা বাকিতে করছি। বাকিতে করলে আমাদের দেনাদার ডেবিট হবে এবং বিক্রয় হচ্ছে একটা আয়, তাহলে আয়তে ক্রেডিট হবে। তাহলে বিক্রয় হচ্ছে 6,000 টাকা এবং হচ্ছে দেনাদারে হচ্ছে 6,000 টাকা যুক্ত হবে। তাহলে প্রাপ্য হিসাবে আমাদের 6,000 যুক্ত হলো এবং এখানে হচ্ছে একটা আয়ে 6,000 টাকা যুক্ত হলো। এবার আমরা হচ্ছে জেডটা করব। জেডটা ক্যালকুলেশন যদি করি,
এটার মন্তব্য আমরা কি লিখতে পারি? মন্তব্যের ক্ষেত্রে আমরা লিখতে পারি বাকিতে বিক্রয়। কি লিখতে পারি? বাকিতে বিক্রয়। ওকে, তাহলে এখন আমরা জেডটা একটু বের করি। 1,10,000, 1,10,000, 6,000, এখানে 20,000 ইকুয়াল টু এইখানে হচ্ছে আমাদের 5,000, এখানে হচ্ছে প্লাস 1,30,000, 1,30,000, এখানে 6, এখানে 5 মাইনাস 5,000। ওকে, তো এই পর্যন্ত ছিল আমাদের জের। প্রত্যেকটা আলাদা আলাদা জের করলাম। এবার আমরা একসাথে জেরগুলো করে দিব। একসাথে জেরগুলো করলে কেমন হয় তোমরা একটু দেখো। একসাথে জেরগুলো আমরা করি। তো একসাথে জেরগুলো করতে গেলে দেখো 1,10,000 আর 6, 1,16,000 এবং 20, তাহলে 1,10,000, 1,36,000 টাকা, 1,36,000 টাকা হচ্ছে আমাদের জের, 1,36,000 টাকা। তাহলে এটা আমরা ডাবল ক্লোজ করে দিব। ওকে, এইখানে দেখো এগুলো যোগ করলে কত হয়? 1,30,000 আর 5 35, 41 থেকে আবার বাদ দিলে 5 বাদ দিলে 1,36,000 টাকাই হয়। তাহলে কত লিখবে? 1,36,000। এই দাগগুলো থাকবে না, একটু মুছে নিবা তোমরা। তো 1,36,000 আমাদের দুই পাশে মিলে গিয়েছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিবরণী ছক। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের 1 ও 2 নং সৃজনশীলের সমাধান। আশা করি তোমরা পুরো ক্লাসটাতে হিসাব বিজ্ঞান পরিচিতি নামক অধ্যায়ের সম্পূর্ণটা বুঝেছো, টপিকগুলো ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে, এবং আমরা যে এমসিকিউগুলো করিয়েছি সেগুলো তোমাদের কাছে বুঝতে সুবিধা হয়েছে। প্রত্যেকটি এমসিকিউ ব্যাখ্যা করেছি। দুইটি সৃজনশীল তোমাদের কোন ধরনের প্রশ্ন এই অধ্যায় থেকে আসতে পারে সেটি দেখানোর চেষ্টা করেছি। এই ধরনের একটি সৃজনশীল তোমরা তোমাদের বোর্ড পরীক্ষায় ইনশাল্লাহ পেয়ে যাবা, সেই আশা ব্যক্ত করছি। এবং এই ধরনের তোমরা আরও কয়েকটি এমসিকিউ যদি প্র্যাকটিস করো এবং দু একটি সৃজনশীল যদি প্র্যাকটিস করো বাসায় বসে, এবং এই স্লাইডটা যদি কয়েকবার পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমাদের আর এই অধ্যায় নিয়ে কোনো ধরনের সমস্যা থাকবে না। তোমরা বেশি বেশি প্র্যাকটিস করো, তোমাদের সবার প্রস্তুতি ভালো হোক, আমাদের স্কুল অফ এক্সেলেন্সের সাথে তোমাদের প্রস্তুতি হোক। তো সেই প্রত্যাশায়, এবং হচ্ছে তোমরা যারা ক্লাসটি করে আজকের ক্লাসটি করে তোমাদের কাছে ভালো মনে হয়েছে, তোমাদের উপকার হয়েছে বলে মনে হয়েছে, বা তোমাদের কাছে একটু হেল্পফুল মনে হয়েছে, তোমরা চাইলে তোমাদের বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দাও, যেন সবাই মিলে একসাথে ভালো ফলাফল করতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের হিসাব বিজ্ঞানের ভীতি ইনশাল্লাহ স্কুল অফ এক্সেলেন্সের ক্লাসের মাধ্যমে দূর হবে তোমাদের এইচএসসি পরীক্ষার পূর্বেই। তো তোমরা সেই পর্যন্ত আমাদের স্কুল অফ এক্সেলেন্সের সাথেই থাকো। তোমাদের সবার জন্য শুভকামনা। আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।